আজকে ক্লাস 12 এরই অ্যাটমিক মডেলস বা ইন্ট্রোডাকশন টু অ্যাটমিক মডেল। ইন্ট্রোডাকশন এই কারণে বলছি, অ্যাটমিক মডেল আরো অনেক বেশি আছে। আমাদের বাউন্ড টু আমরা স্টাডি আছে শুধুমাত্র রাদারফোর্ড আর বোর পর্যন্ত, কিন্তু সোমারফিল্ডের আছে, তোমাদের জিম্যান আছে, স্টার্ক আছে, এরকম অনেক রকম মডেলস আছে। ঠিক আছে, সেই মডেলগুলো আমরা পড়বো না, শুধু যেহেতু ইন্ট্রোডাকশন করছি আমরা, সেই জন্য ইন্ট্রোডাকশন টু বেসিক অ্যাটমিক মডেলস। ঠিক আছে, যা যা জেনেছি এগুলো কিন্তু আমার এখানে দরকার, শুধুমাত্র এই পাঠটুকুকে আমরা বাদ রাখবো, এইটুকু আমার দরকার পড়বে না। ঠিক আছে, বাকিগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। তো এট ফার্স্ট প্রথমে যদি আমরা দেখি, আজ থেকে প্রায় 500 বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দে আমাদের ভারতীয় ঋষি বা মুনি কণা প্রথম বলেছিলেন যে পদার্থকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে, এবং তিনি প্রথম পরমাণু কথাটা ইউজ করেছিলেন, পরমাণু। এবং তাকে বলেছিলেন তিনি ইনডিভিজিবল, অর্থাৎ একটা পদার্থকে যদি আমরা ভাঙতে ভাঙতে লাস্ট পর্যন্ত যাই, তারপর আমরা পরমাণু নামক একটা বস্তুতে পৌঁছাবো, এবং যেটা থেকে বর্তমানে পরমাণু কথাটাকে ইউজ করছি আমরা, ফ্রম দ্যাট ঋষি কণা। সো এই পরমাণু কথাটা কিন্তু সেখান থেকে এসেছে। পরমাণু যেখানে লিখতে পাচ্ছ, অ্যাটম ইজ অ্যান ইনডেস্ট্রাক্টেবল পার্টিকেল অফ ম্যাটার, মানে এটাকে ভাঙা যাবে না, ডিস্ট্রয় করতে পারবে না কোনো রকম ভাবে। আর কি বলছে, যখন আমরা ম্যাটারকে ডিভাইড করব ছোট ছোট কণাতে, টিনিয়ার পার্টিকেলস এর মধ্যে, we reach a stage when the matter cannot be divided further। এটা আমাদের ঋষি কণাদ বলেছিলেন, কিন্তু তার কিছু বছর পর, যেটা সবথেকে বেশি ফেমাস বলা হয়, ডেমোক্রিটাস প্রথম ইউজ করেছিলেন অ্যাটোমোস কথা। এখানে অ্যাটমস লেখা আছে, বাট হি ইউজ দ্য টার্ম অ্যাটোমোস, AATOMOS, যার মানে হচ্ছে যাকে ভাঙা যায় না, দ্যাট ইজ ইনডিভিজিবল, যাকে মোটামুটি আমরা ভাঙা যায় না। এখানে ডেমোক্রিটাসের একটা কোট আছে, তোমরা দেখতে পারো, যে নাথিং এক্সিস্টস এক্সেপ্ট অ্যাটমস এন্ড এমটি স্পেস, এভরিথিং এলস ইজ ওপিনিয়ন। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কোনো কিছু এক্সেপ্ট মানে থাকেই না, এক্সেপ্ট সেটা ছাড়া কি কি, অ্যাটম আর এমটি স্পেস। কোনো কোনো জায়গায় অ্যাটম থাকবে, কোনো কোনো জায়গায় এমটি স্পেস থাকবে, আনলেস কোনো কিছু মানে এক্সিস্টেন্সই আমরা এখানে দেখতে পাবো না। তো এখান থেকেই অ্যাটম কথাটা এসেছিল, অ্যাটোমোস থেকেই অ্যাকচুয়ালি। সো ডেমোক্রিটাস তার জন্য অবদান রাখে অ্যাটম কথাটাকে মানে ইউজ করার জন্য, বা তার কাছ থেকে, এবং আমরা পরমাণু কথাটা ইউজ করছি আমাদের কণা থেকে, এবং এইটাই হচ্ছে অ্যাটমিক মডেল বা পারমাণবিক মডেল বা পরমাণু মডেল। এই চ্যাপ্টারটা শুরু করব আমরা এদেরকে দিয়ে। ক্লিয়ার? তো এটা একটু পড়ে নেবো, আমাদের এখানে নেই। সো ফার্স্ট যেটা আমরা পড়বো, যে আজ থেকে প্রায় মোটামুটি অনেক বছর আগে, প্রায় 300-350 বছর আগে, 200 বছর হবে সম্ভবত, প্রথম দিয়েছিলেন ডাল্টন, এবং ফাদার অফ অ্যাটমিসিটি বা অ্যাটমিক মডেল বলা হয় কি ডাল্টনকে। ডাল্টন এমন কিছু কয়েকগুলো কথা বলেছিল যেগুলো মোটামুটি অ্যাটমিক মডেল বা লোকের অ্যাটম সম্বন্ধে ধারণা, যে একটা অ্যাটম কেমন হতে পারে, সব থেকে টিনি পার্টিকেলটা কেমন হতে পারে, ডাল্টন মোটামুটি পুরোপুরি বদলে দিয়েছিল। এবং তোমরা ক্লাস 7-8 সেই ডাল্টনের পারমাণবিক মডেল পড়েছিলে। কি কি ছিল, যে একই পদার্থের অ্যাটমগুলো কি হবে, সেম সেম হবে, আর ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল বা ম্যাটারের অ্যাটমগুলো ডিফারেন্ট হবে। অ্যাটম হবে সব থেকে টিনিয়ার, কিন্তু এটা কি হবে, সলিড। এটা হবে সলিড ইন টার্মস, এবং এটাকে তুমি ক্রিয়েটও করতে পারবে না, এটাকে তুমি ডিস্ট্রয়ও করতে পারবে না। এইগুলো ছিল তার বৈশিষ্ট্য। অ্যাটমগুলো পরস্পর রিঅ্যাক্ট করতে পারে, রিঅ্যাক্ট করবে কি রকম ভাবে, ইন সরল অনুপাত। ঠিক আছে, সরল অনুপাতে, এবং যেগুলো ইন্টিজার হবে সেগুলো হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা পার্টিকেলই ছোট ছোট অ্যাটম দিয়ে তৈরি হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এলিমেন্ট এ তার একটা অ্যাটম আছে, আর এলিমেন্ট বি তার একটা অ্যাটম আছে, কনসিডার করো, এবং এদের মিলে তৈরি হচ্ছে কম্পাউন্ড সি। এবং এই কম্পাউন্ড সিটা দেখতে কেমন হবে, সেখানে এও থাকবে, বিও থাকবে, ঠিক এইরকম ভাবে থাকবে। তার একটা জাস্ট নমুনা দেখানো হয়েছে। এবং একটা ম্যাটারকে যদি আমি ক্লোজলি দেখতে চাই বা অবজার্ভ করতে চাই, তাহলে এই টিনি টিনি ম্যাটারগুলো গোল গোল হবে, স্ফেরিক্যাল ইন শেপ হবে। এটা ডাল্টন বলেছিলেন। ডাল্টন শুধু এখানে বলেনি, আরো কিছু অনেক কিছু বলেছিলেন। ঠিক আছে, তাহলে বলছিলেন কি, যে নতুন অ্যাটমকে আমরা এখানে নতুন ভাবে ক্রিয়েট করতে পারবো, উই ক্যানট ক্রিয়েট এ সিঙ্গেল অ্যাটম, আর আমরা নতুন কোন অ্যাটমকে ডিস্ট্রয় করতে পারবো না। এটা ছিল তার সবথেকে বড় মানে কথা, এবং তাকে আস্তে আস্তে ভুল প্রমাণ করেছে অনেক বিজ্ঞানী। তার মধ্যে সবথেকে প্রথমে আমরা দেখো রাদারফোর্ড তাকে প্রথমে ভুল প্রমাণ করে দিয়েছে, তারপর আরো অন্যান্য বিজ্ঞানী আছে যারা মোটামুটি ভুল প্রমাণ করেছেন। তা সত্ত্বেও ডাল্টনকে আমরা কেন বলছি, বিকজ ডাল্টন ওয়াজ ফার্স্ট, যে প্রথম এরকম কিছু একটা বলতে পেরেছিলেন। এর আগে এরকম কোনো বিজ্ঞানীর সাহসী ছিল না বলা। এট ফার্স্ট প্রথম আমাদেরকে ডাল্টন দিয়েছিলেন, বলে ডাল্টনকেই ফাদার অফ অ্যাটমিক মডেলস বা পারমাণবিক জগতের যাই বলবে তুমি, ফাদার বলা হয় বা জনক বলা হয়। ঠিক আছে, এখানে তুমি দেখে নিও লেখা আছে
নো নিউ অ্যাটম ইজ ফর্মড, নো অ্যাটম ইজ ডিস্ট্রয়েড, কোন অ্যাটমকে নতুন ভাবে ক্রিয়েট করা যাবে না, উই ক্যান নট ক্রিয়েট নিউ অ্যাটমস অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান নট ডিস্ট্রয় আ সিঙ্গেল অ্যাটম। বাট আমরা দেখেছি অ্যাটমকে ডিস্ট্রয়ও করা যায়, আমরা অ্যাটমকে ক্রিয়েটও করতে পারবো, আমরা আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটিতে দেখব ক্রিয়েট করা যেতে পারে। ক্লিয়ার হয়েছে? ওকে, আর কি বলেছিল যে অ্যাটমস অফ এ গিভেন এলিমেন্ট আর আইডেন্টিক্যাল ইন মাস এন্ড কেমিক্যাল প্রপার্টিজ, যেটা আমি এখনই বলছিলাম যে একই এলিমেন্টের যদি অ্যাটমগুলোকে দেখি তারা আইডেন্টিক্যাল হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত অ্যাটমগুলো আছে সেগুলো সব কি হচ্ছে, আইডেন্টিক্যাল ইন হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট মাসেস এন্ড কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ যদি আলাদা আলাদা কোনো এলিমেন্ট নিই তাদের যে অ্যাটমগুলো হবে তারা শেপ, সাইজ বা মাস তাদের সব আলাদা হবে। শেপ সাইজ এক হলে পরেও মাসটা তাদের কি হবে, আলাদা, এবং তাদের কিছু কেমিক্যাল প্রপার্টিজ কি হবে, এসব আলাদা হবে। ক্লিয়ার হচ্ছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা লেখা আছে। সো দুটো আলাদা আলাদা ক্ষেত্রে মাস কি হবে, আলাদা হবে। দুটো সেম এলিমেন্ট থেকে যদি অ্যাটমকে আমরা চয়েস করি তাদের মাস কি হবে, সেম হবে। সেখানে মাসগুলো সেম দেওয়া আছে, এখানে মাসগুলো কি করা আছে, আলাদা করা আছে। ক্লিয়ার আছে? এটা ছিল অ্যাটমিক মডেল। ক্লিয়ার হচ্ছে? তাহলে ডাল্টনস অ্যাটমিকের মডেল অনুসারে যখন এলিমেন্টগুলো পরস্পর বিক্রিয়া করবে তাহলে কিভাবে বিক্রিয়া করবে, রিঅ্যাক্ট করবে কি করে, কারণ এগুলো আমি খুব তাড়াতাড়ি একটু বলছি, কারণ এগুলো 7, 8 থেকে আমরা পড়ে আসছি বলে এগুলোর প্রতি আমি বেশি সময় নষ্ট করছি না। আর এগুলো দেখতে পাবে তোমাদের বইয়ের সিলেবাসে অনেক, কিন্তু দরকার আছে একটু পড়ে রাখার, যে রিক্যাপ হিসেবে নিতে পারো যে আগেরগুলো কি পড়েছিলাম বা কি রকম পড়েছি, সেই জন্য আমরা এটাকে একটু আলোচনা করার চেষ্টা করছি। বলছে অ্যাটমস কম্বাইন্ড ইন এ রেশিও অফ স্মল হোল নাম্বার, হোল নাম্বার মানে কি অ্যাকচুয়ালি ইন্টিজার, 1 2 3 4 এইভাবে চলবে, কখনো এরকম হবে না যে ফ্র্যাকশন আকারে রিঅ্যাক্ট করবে। যেমন সালফারের সাথে অক্সিজেন একই ভাবে রিঅ্যাক্ট করবে 1:1, সালফার 1 আর অক্সিজেন হবে 1 দিয়ে তৈরি করবে সালফার ডাই অক্সাইড, এরকম তুমি ভাবতে পারো। যেমন ধরো অ্যামোনিয়ার রিঅ্যাকশনটা যদি তুমি দেখতে চাও তাহলে নাইট্রোজেনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করতে গেলে 1:3 রেশিওতে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন দরকার পড়ছে। এগুলো সব কি হবে, ইন্টিজার নাম্বার হবে, হোল নাম্বার হবে। এটা কখনো এরকম হবে না যে ফ্র্যাকশন বা 1.5 2.5 এরকম কিছু হবে না, সেটা এখানে বলা আছে। এবং রিঅ্যাকশনের ফলে এলিমেন্ট এ আর এলিমেন্ট বি কিভাবে তৈরি হবে সেটার ফরমেশন দেখো, দেখতে পাচ্ছ এভাবে লেখা আছে। তো এইভাবে এলিমেন্ট সি আমরা নতুন একটা পাবো এলিমেন্ট আর বি তৈরি করার ফলে। এগুলো এখন দেখে বোকা বোকা লাগছে যে এগুলো কি স্যার, কিন্তু তখনকার কালে যখন তিনি এটা বলছেন, আজ থেকে প্রায় মোটামুটি 200-250 বছর আগে, তখনকার ঘটনা তুমি জাস্ট ভাবো, তখন এসব সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। এইরকম একটা ইমাজিনারি ধারণা তিনি প্রথম দিচ্ছেন আমাদেরকে, এবং এটা নিয়ে সম্ভবত সারা পৃথিবী জুড়ে হইচই পড়ে গেছে যখন তিনি এরকম একটা ধারণা দিচ্ছেন। যখন কোনো সায়েন্টিস্ট কোনো কিছু কথা বলবে তার উপর অবভিয়াসলি বিভিন্ন রকমের রিসার্চ হবে, বিভিন্ন রকমের আলোচনা হবে যে এটা এরকম কেন হলো না হলো। বর্তমান যুগে কি রিসার্চ হয় না, রিসার্চ হচ্ছে, কিন্তু রিসার্চ যতটা হচ্ছে, আগে রিসার্চ কম হতো, লোকে পড়তো বেশি। মানে আমি একটা কথা আর্টিকেলে পড়ছিলাম, লেখা আছে যে এখন কি লেখক নেই, ভালো লেখক অনেক আছে, কিন্তু আসলে এখন পাঠকের থেকে লেখকের সংখ্যা বেশি। মানে এত বেশি লেখক হয়ে গেছে না, পাঠকের সংখ্যা কমে গেছে। আগেকার কালে কি হতো, দেশ, সন্দেশ এরকম বিভিন্ন পত্রিকা থাকতো, লোক ওয়েট করতো যে ওই লেখাটা আবার পরের সপ্তাহে আসবে, আমরা পড়বো। আমি পড়েছি এরকম তো, কিন্তু এখন এরকম আসে না। আমাদের সময় যখন আমি মাধ্যমিক দিতাম, আমাদের সময় পেপার আসতো, পেপারে মাধ্যমিকের মোটামুটি এই ধরো টেস্ট পরীক্ষার আগে থেকে শুরু হতো পরীক্ষা প্রস্তুতি। তো 2-3টে করে পেজ এমনি ফ্রিতে থাকতো, তাতে বিভিন্ন রকমের নোটস থাকতো, এই থাকতো, এই থাকতো। তো সেগুলো আমরা কালেক্ট করতাম, সেগুলো অন্য কোনো থেকে পেতাম না। কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, আমার কাছে অ্যাভেলেবেল নোটস আছে, অন্য স্যারের কাছে আছে, তুমি যে কোনো জায়গায় যাবো অনলাইন ডিজিটাল নোটস কিনে দিতে পারবা। সো সেই জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। ক্লিয়ার? তো বেসিক্যালি তো হোল নাম্বার এখানে ছিল, তার রিলেটিভ এন্ড নাম্বার এন্ড কাইন্ড অ্যাটমস আর কনস্ট্যান্ট ইন এ গিভেন কম্পাউন্ড। স্যার এটা পড়বো, বাট জাস্ট আমরা যেখানে লিখি বেশি পড়বো না, ঠিক আছে? আমরা এখান থেকে শুরু করব টমসনস অ্যাটমিক মডেল। ভেরি গুড। টমসনস অ্যাটমিক মডেলটা কি ছিল? টমসন অ্যাপ্রোচটাকে ডিফারেন্ট ভাবে ভাবলো। টমসন ভাবলো যে আমরা যদি তরমুজকে দেখি, তাহলে তরমুজকে দেখলে পরে কি দেখবো, যে তরমুজের ভেতরে একটা লাল অংশ থাকে আর তার মধ্যে কিছু বীজ থাকে। তিনি এরকমই ভাবলেন যে একটা অ্যাটমকে যদি আমরা রিসার্চ করি বা পড়াশোনা করি, সেটা দেখবো নিউট্রাল, বাই প্রপার্টিস হচ্ছে নিউট্রাল, তার মধ্যে কোনো ইলেকট্রিসিটি থাকে না। তাহলে ইলেকট্রিসিটি থাকে না ইন দ্য সেন্স, তার মধ্যে যদিও ইলেকট্রিসিটি থাকে এমন অ্যামাউন্টে থাকবে যে সেম এন্ড অপোজিট, সেম এন্ড অপোজিট। তাহলে তিনি বললেন যে আমরা যদি একটা তরমুজকে কাটি, তাহলে তরমুজের ভেতরে যে রেড অংশটা দেখছি, রেড অংশটা দেখছি, রেড অংশটা পুরোটাই হোল সলিডই। কেন সলিড নিল তিনি বলতো? কারণ ডাল্টন তোকে সলিড বলে দিয়েছিল বলে টমসন সলিডের ধারণাটা দিল। সলিড হবে, এই সলিড পুরোটাই হবে পজিটিভ চার্জ, কিন্তু তার মধ্যে যে বীজগুলো আছে সেই বীজগুলো কি হবে বলতো না, তো ওই বীজগুলো হবে নেগেটিভ চার্জ। এবার নেগেটিভ চার্জ মানে যখন ইলেকট্রন আবিষ্কার হয় তখন সবথেকে প্রথমে তার শ্রেয় যায় উইলিয়াম ক্রুক্সকে। উইলিয়াম ক্রুক্স আর আমাদের তোর হচ্ছে টমসন, তারা বার করেছিলেন ক্যাথোড রশ্মি।
এবং এই ক্যাথোড রেকে কিন্তু টমসন নাম দিতে পারেনি, তিনি নাম দিয়েছিলেন নিগেট্রন। পরবর্তী ক্ষেত্রে জি.জে স্টোনি এর বিভিন্ন রকমের নাম দেখে বা প্রপার্টিজ দেখে তার নাম করেছিল ইলেকট্রন, ইলেকট্রিসিটি থেকে নামটা এসেছিল। তো তিনি টমসন বললেন যে এই পুরো লাল রঙের যে অংশটা দেখছো এটা পুরো কি থাকবে, পজিটিভ, আর পজিটিভের মধ্যে এই ইলেকট্রনগুলো এমবেডেড থাকবে। এমবেডেড মানে যেমন ভাবে বীজগুলো ওখানে বসানো আছে এক্স্যাক্টলি সেম ওয়েতে থাকবে। এবং সেইভাবে তিনি বললেন যে যেমন একটা কেক থাকে, কেকের মধ্যে যেমন কিসমিস গুলোকে সাজানো থাকে কেকটাকে ডেকোরেট করার জন্য, ওই কেকটাকে পুরোটাকে তুমি ভাবতে পারো এজ এ পজিটিভ চার্জ, বাট তুমি ওই কিসমিস গুলোকে কি ভাববে, ইলেকট্রন, যাতে করে টোটাল সিস্টেমটা কি হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়, ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে যাচ্ছে, ও আর কোন রকমের চার্জ থাকছে না। তার প্রপার্টিটা ঠিক এরকম হবে যে একটা গোল স্ফেরিক্যাল একটা অ্যাটম হবে, তার পুরো সিস্টেমটাই পজিটিভ, কিন্তু ভেতরে ছোট 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 ইলেকট্রন আছে, এরকম ভাবে ইলেকট্রনগুলো থাকবে। এই জন্য এই মডেলটাকে আরেকটা নাম দেওয়া হলো পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলও বলা হলো, সেই জন্য ওয়াটারমেলনটা আছে ওয়াটারমেলনের জন্য, কারণ এটাকে ওয়াটারমেলন মডেল বলা হয়েছে। সো এখানে তুমি এগুলো দেখবে, যা যা বললাম সেগুলো এখানে পড়া আছে, আমি এগুলো একটু স্কিপ করছি, শর্ট করে বলে দিচ্ছি বলে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল টমসনের মডেল। কিন্তু টমসনের মডেল এটা হওয়ার পরও টমসন কিন্তু এরপরে ড্রব্যাকস দেখলেন তার এই ক্ষেত্রে বিভিন্ন রকমের, ঠিক আছে? টমসনের মডেলের লিমিটেশনস বা ড্রব্যাকস কি ছিল না? তো প্রথমে যে ইলেকট্রনগুলো যখন এখানে থাকবে, ঠিক আছে, তাহলে ইলেকট্রনগুলো যখন যাবে তখন ইলেকট্রনগুলো তো ভাইব্রেট করবে। তাহলে ভাইব্রেট করার জন্য সব জায়গা থেকে কি একই ফ্রিকোয়েন্সির রেডিয়েশন এমিট করবে? যদি একই ফ্রিকোয়েন্সির রেডিয়েশন এমিট করে, তাহলে আমি যদি কোনো একটা অ্যাটমকে এক্সাইট করি এবং সেখান থেকে রেডিয়েশনকে অ্যাবজর্ব করি, তাহলে আমি সেক্ষেত্রে সেম পাবো না, পাওয়া যাচ্ছে না, আলাদা হয়ে যাচ্ছে। তার মানে ওখান থেকে ধারণা এলো যে না, ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এইভাবে থাকে না যেভাবে টমসন আমাদেরকে বলছে, ঠিক আছে? সো আবার স্টেবিলিটি নিয়েও প্রবলেম হলো যে ইলেকট্রনগুলো যদি সমস্ত সেম চার্জ হয়, তাহলে পজিটিভের মধ্যে সেম চার্জগুলো একসাথে কি করে থাকবে, তার তো পরস্পর রিপেল করবে একে অপরকে, অ্যাকর্ডিং টু কুলম্বস ল। তারা একে অপরকে কি করবে, বিকর্ষণ বল প্রয়োগ করবে। তো বিকর্ষণ বল প্রয়োগ করার জন্য যেখানে ইলেকট্রনগুলো একসাথে থাকার কথা সেগুলো একসাথে থাকবে না, এই ইলেকট্রনগুলো অ্যাপার্ট হয়ে যাবে, দূরে দূরে পালিয়ে যাবে। তাহলে ইলেকট্রন এখানে স্টেবল হবে কি করে? সো ফার্স্ট যে লিমিটেশনসটা আমরা এখানে ফেস করলাম সেটা হচ্ছে স্টেবিলিটি নিয়ে, যে অ্যাকচুয়ালি এটা স্টেবল হবে না। আবার কি বলছে, ফেল টু এক্সপ্লেন হাউ এ পজিটিভ চার্জ হোল্ডস নেগেটিভলি চার্জ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম, যে একটা পুরো অ্যাটমের মধ্যে কি করে একটা পজিটিভ নেগেটিভকে ধরে রাখবে, কারণ তারা তো নিউট্রাল হয়ে যাবে বাই ইউজ করে একে অপরের সাথে নিয়ে, যদি তারা অ্যাটাচ টু ইচ আদার থাকে। মানে আমার কাছে যদি +2 চার্জ থাকে, +2 কুলম, আর আমার কাছে যদি প্লাস মাইনাস ধরে নাও তুমি 2 কুলম চার্জ থাকে, তাহলে এরা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, টোটাল হয়ে যাবে 0, তাই না? তো এখানে যদি তাই হতো তাহলে এখানে 0 কেন হলো না? তাহলে ওখানে তো পজিটিভ ইলেকট্রন সবটাই নষ্ট হয়ে যাওয়ার কথা। তুমি ম্যাথমেটিক্যালি বাই বলছো, কিন্তু তো টাচে আছে, একে অপরের সাথে তো এমবেডেড আছে, এমবেডেড থাকলে কি করে হবে? সো এটা তো হবে না, মেনে নেব না। তো এইভাবে কতগুলো থিওরিকে আমরা এখানে দেখলাম, সেই কারণে এই টমসন মডেলটা রিজেক্টেড হলো। তো প্রথমে আমরা যে অ্যাটমিক মডেলগুলো নিয়ে আলোচনা করি, ফার্স্ট আমাদেরকে দিয়েছিলেন ডাল্টন, ডাল্টনের পর আমাদেরকে দিলেন টমসন। কিন্তু ডাল্টনেরটা প্রথম ছিল বলে ডাল্টনকে আমরা খুব বড় ভাবে মানে অ্যাকসেপ্ট করলাম, বাট ডাল্টনের মানে পরমাণু মডেলে কিছু ত্রুটি দেখা গেল। এবং তারপর ইলেকট্রন যখন আবিষ্কার হলো তখন আমাদের টমসন একটা নতুন মডেল দেওয়ার চেষ্টা করলেন, দ্যাটস কল্ড পাম পুডিং মডেল। বাট সেই মডেলটা আমাদের এখানে কি হলো, ড্রব্যাকের কারণে নষ্ট হয়ে গেল। এবং তারপরে দ্য ফেমাস আর্নেস্ট রাদারফোর্ড তার বিখ্যাত অ্যাটমিক মডেলের এক্সপেরিমেন্ট করলেন। কিসের জন্য না, তো এই ডাল্টন এবং আমাদের যে টমসন আছে তার পরীক্ষাগুলোকে সিদ্ধ করার জন্য, তো স্যাটিসফাই, যেগুলো স্যাটিসফাই করছে কিনা। রাদারফোর্ড একটা চমৎকার বুদ্ধি বার করলেন। রাদারফোর্ড বুদ্ধিটা কি করলেন, তিনি বললেন যে আমরা যদি অ্যাটমকে দেখতে চাই যে সে সলিড কিনা, সে কি রকম, তাহলে অ্যাটমের ভেতর দিয়ে কিছু রেকে পাঠানো যায়। এবার অ্যাটমের ভিতরে রেকে পাঠানো যায়, কিন্তু অ্যাটমের ভিতরে কোন রেকে পাঠাবো, ফোটন পাঠাবো, আল্ট্রাভায়োলেট পাঠাবো। তখন কিন্তু রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার হয়ে গেছে উইথ দ্য হেল্প অফ হেনরি বেকেরেল। এবং আমরা তখন জেনে গেছি, রাদারফোর্ডই জানিয়েছেন যে তেজস্ক্রিয় রশ্মি থেকে 3 প্রকারের মানে তোমার রশ্মি বেরোয়, আলফা, বিটা এন্ড গামা। তার মধ্যে আলফা হচ্ছে পজিটিভলি চার্জ, বিটা হচ্ছে নেগেটিভলি চার্জ, এন্ড গামা হচ্ছে নিশ্চয়ই কোনো রকমের চার্জ তার মধ্যে নেই। তো রাদারফোর্ড বলল যে যখন আমরা এত আলোচনা করে নিয়েছি, এত পড়াশোনা করছি, তার মধ্যে আমরা এটুকু তো বুঝে গেছি যে তখন পরমাণুর মধ্যে ইলেকট্রন তো আছে এবং ইলেকট্রনের সাবস্টিটিউট পজিটিভ কিছু তো থাকবেই, ইলেকট্রনের সাবস্টিটিউট কিছু পজিটিভ থাকবে, দ্যাট ইজ কল্ড প্রোটন। তো আমরা যখন বুঝে গেছি প্রোটন আর ইলেকট্রন কিভাবে থাকবে, তাহলে আমরা এক কাজ করতে পারি, তার মধ্যে একটা পজিটিভলি কোনো রে বা পজিটিভলি চার্জড কোনো রেকে পাঠাই, পজিটিভলি চার্জড রেকে পাঠিয়ে দেখি কি হতে পারে। এটা কিন্তু দেখো এক্সপেরিমেন্ট করছে বাই ইমাজিনেশন, যে তিনি অন্য কিছু পাঠাতে পারতেন, তিনি পজিটিভলি পাঠিয়ে দেখলেন, যদি কোনো রেজাল্ট না আসতো তিনি আবার পরীক্ষা করতেন কি দিয়ে, নেগেটিভ দিয়ে করতে পারতেন। বুঝতে পারছি ব্যাপারটা?
তো তিনি প্রথমে পজিটিভলি চার্জ, এবার পজিটিভলি চার্জ যদি কোনো একটা পার্টিকেল আমরা দেখতে চাই বা কোনো কিছু দেখতে পাই, সেটা হেভিও হবে ম্যাটারে, কারণ কি সে চাইছে ইন্টারঅ্যাকশন করাতে। তো সবথেকে বেস্ট হচ্ছে আমাদের আলফা পার্টিকেল, সবথেকে বেস্ট হচ্ছে আমাদের আলফা পার্টিকেল। তাহলে এরকমই কিছু একটা আলফা পার্টিকেলের সোর্স আমরা এখানে চয়েস করলাম এবং তাকে লিড ব্লক দিয়ে ঘিরে রেখে একটা জায়গা দিয়ে শুধুমাত্র আলফাগুলোকে বের করতে দিলাম। কেন লিড দিয়ে ঘিরে দিলাম? বিকজ আলফার ডেঞ্জারাস অবভিয়াসলি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে বের হচ্ছে বলে সেজন্য ওকে লিড দিয়ে কভার করা হলো। এবং পাঠাবো কোথায়? পাঠাবো হচ্ছে এমন জায়গায় যেখানে অ্যাটম থাকবে। এবার অ্যাটম যেটা থাকবে সেই অ্যাটমগুলো ছোট ছোট অ্যাটম হলেও হবে না, একটু বড় সাইজের অ্যাটম দরকার। এবার ছোট সাইজের অ্যাটম কেন? ছোট সাইজের অ্যাটম হলে কি আলফা হয়তো বেরিয়ে পালিয়ে যাবে, আমরা বুঝতেই পারবো না, পরীক্ষা করে কোনো কিছু বুঝতে পারবো না। তাহলে আমাকে হেভি অ্যাটম দরকার। হেভি অ্যাটম মানে যেটা সত্যি প্রকৃতিতে পাওয়া যায়, এবার একটা ভারী এলিমেন্ট এবং যাকে খুব পাতলা পাতে পরিণত করা যায়। পাতলা কেন? কারণ যত পাতলা করব আমরা তত দেখবো যে অ্যাটমের পরিমাণ বা অ্যাটমের ডেনসিটিটা কি আস্তে আস্তে কমবে। তাহলে আমি ডাইরেক্ট অ্যাটমে গিয়ে হিট করতে পারবো। এইরকম একটা এলিমেন্ট সব থেকে যেটা আমার স্যাটিসফাই করছে ক্রাইটেরিয়াগুলো, সেটা হচ্ছে গোল্ড। কারণ গোল্ড হচ্ছে হেভি অবভিয়াসলি, এবং গোল্ডকে পিটিয়ে খুব পাতলা পাতে পরিণত করা যায়, গোল্ড সিলভার এগুলোকে। সেই জন্য তিনি গোল্ডকে চয়েস করেছিলেন এবং সেটার থিকনেস অনেক কম রেখেছিলেন, প্রায় 0.003 মিলিমিটার, খুবই ছোট পাতলা। এবং তিনি তাকে এরকম ভাবে রেখেছিলেন যেমন তোমরা ওই গোল্ড ফয়েল গুলো মিষ্টির উপর দেয় এরকম পাতলা, তার থেকেও পাতলা তুমি ভাবতে পারো একটা গোল্ড ফয়েলকে তিনি এখানে রেখেছেন এরকম ভাবে। এবং তার চারিদিকে এরকম ভাবে একটা কিছু ডিটেক্টর রেখে দিয়েছেন। সেই ডিটেক্টরটা কি? ফ্লুওরেসেন্ট পদার্থ বা প্রতিপ্রভ পদার্থ দিয়ে তৈরি। এরকম ফ্লুওরেসেন্ট পদার্থ দিয়ে তৈরি, যেখানে গিয়ে আলফা রে গুলো হিট করলে পরে আমরা বুঝতে পারবো আলফা রে এখানে 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 হিট করছে। এরকম এক্সপেরিমেন্টের একটা সেটআপ তিনি করলেন। এবার তিনি কি করলেন? প্রথমে কিছু আলফা রেজকে এখান থেকে পাঠিয়ে দিলেন এবং তিনি কিছু অবজারভেশন করলেন। তো অবজারভেশন গুলো কি করলেন? যে তিনি এখান থেকে দেখলেন যে এইভাবে এইভাবে গেল। তো তিনি ফার্স্ট অবজারভেশন যেটা করলেন, আই হোপ সিচুয়েশনটা আমি বলতে পেরেছি যে কি করতে চাইলেন তিনি। সো ফার্স্ট অবজারভেশন তিনি যেটা করলেন, তিনি দেখছেন যে কিছু আলফা রে বা ম্যাক্সিমাম আলফা রে সোজা বেরিয়ে যাচ্ছে, সোজা। তো যখন ম্যাক্সিমাম আলফা রে সোজা বেরিয়ে যাবে, তাহলে আনডিফ্লেক্টেড, কোনো রকমের ডিফ্লেকশন ছাড়া, দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি কি যে আলফা রেটা যেটা বেরোচ্ছিল, আলফা রে যেটা বেরোচ্ছিল সেটা কিন্তু পজিটিভলি চার্জ, আর অ্যাকচুয়ালি সেটা হচ্ছে হিলিয়াম আয়নের স্রোত। তোরা যদি ক্লাস 10 এ পড়ে থাকিস, আলফা অ্যাকচুয়ালি হিলিয়াম আয়নের স্রোত। আর হিলিয়ামের মাস কিন্তু আছে, ভুলে যাও না, হিলিয়াম অ্যাকচুয়ালি 2He4, সো ইট ইজ অলসো হেভি। তো যখন আলফা রে এরকম করে গোল্ড ফয়েলকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিন্স আমরা ভাবতে পারি যে গোল্ড ফয়েলের যে অ্যাটম গুলো ছিল সেই অ্যাটম গুলোকে ভেদ করে আলফা পার্টিকেল যখন পালিয়ে যাচ্ছে, তার মানে গোল্ড ফয়েলের মধ্যে থাকা অ্যাটম গুলোর বেশিরভাগ স্পেস কি ফাঁকা, সেগুলো অ্যাকচুয়ালি এমটি। তো ডাল্টন যেটা বা আমাদের টমসন যেটা বলছিল যে সলিড হবে এরকম এরকম হবে, সেই ধারণাটাই পুরো ভুল। তো এখান থেকে স্পষ্ট এই ধারণাটা আমরা করতে পারছি যে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি বেশিরভাগটা হচ্ছে ভয়েড বা এমটি স্পেস আছে, এখানে কোনো রকমের এরকম সলিড কিছু নাই। দু একটা আলফা পার্টিকেল, কিছু কিছু আলফা পার্টিকেল কিছু অ্যাঙ্গেল করে চলে যাচ্ছে এবং কিছু কিছু আলফা পার্টিকেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও বেন্ড হচ্ছে, এবং প্রায় 25-30 হাজারটা আলফা পার্টিকেল বিমের মধ্যে একটা বা দুটো আলফা পার্টিকেল যে পাথে গেছিল আবার সেই পাথেই ফেরত চলে আসছে, যে পাথে গেছিল আবার সেই পাথেই বাউন্স ব্যাক করছে। এবার আলফা পার্টিকেল বাউন্স ব্যাক করছে কেন? দেখো আলফা পার্টিকেল যেটা যাচ্ছে সেটা কিন্তু পজিটিভলি চার্জ এবং যথেষ্ট হেভি। তাহলে একটা অ্যাটমের মধ্যে থেকে সে এমন কোন জায়গা থেকে বাউন্স ব্যাক হয়ে আসছে যেখানটা নিশ্চয়ই পজিটিভলি চার্জ আছে, কারণ পজিটিভলি চার্জ আছে বিকজ পজিটিভ পরস্পরকে বাউন্স ব্যাক করবে। আর এটা কিন্তু অবভিয়াসলি খুব ভারী হতে হবে। যদি এটা হালকা হতো তাহলে এখানে গিয়ে চলতো, ওকে পার করে দিত। তাহলে এটা নিশ্চয়ই ভারী, খুব হেভি। তাহলে যেখান থেকে বাউন্স ব্যাক হয়ে আসছে এটা কিন্তু যথেষ্ট হেভি হতে হবে। হেভি কেমন হতে হবে? এরকম হেভি হতে হবে। হেভি হবে বলেই তো বাউন্স ব্যাক করে ফেরত আসতে পারবে। সেই জন্য বললো যে আমরা যদি একটা অ্যাটমের স্ট্রাকচার দেখতে চাই, তাহলে একটা অ্যাটমের স্ট্রাকচার দুটো পার্ট আমরা দেখতে পাবো। যে এই যে সেন্টারে যে বস্তুটা বসে আছে দ্যাটস ভেরি হেভি, এইটা আমরা বলবো কি সেন্ট্রাল, বা আমরা বলতে পারবো কি কেন্দ্রক, যেটাকে বাংলায় আমরা নরমালি বলি কি নিউক্লিয়াস। এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন অরবিটে আমাদের ইলেকট্রনগুলো ঘুরছে, এই ধারণাটা তিনি গ্রহণ করলেন ফ্রম দা সোলার সিস্টেম। যেমন প্ল্যানেট গুলো কি করছে, সূর্যকে কেন্দ্র করে অরবিট করছে বিভিন্ন অরবিটালের মধ্যে, সেই রকম ভাবে তিনি বললেন যে ইলেকট্রন গুলো এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে ফ্রম দা অবজারভেশনস। তো তিনি এখান থেকে কিছু সিদ্ধান্তে আসার চেষ্টা করলেন এবং তিনি সেখান থেকেই বললেন। তো কি কি সিদ্ধান্ত বা কনক্লুশনস পেলেন? মোস্ট অফ দা স্পেস ইনসাইড অ্যাটম ইজ এমপ্টি, বেশিরভাগটাই হচ্ছে কি ফাঁকা আমাদের। নেক্সট কি হচ্ছে, পজিটিভ চার্জ অকুপাইজ স্মল স্পেস ইনসাইড দ্য অ্যাটম, এটাকে আমরা কি বলছি অ্যাকচুয়ালি
নিউক্লিয়াস এটাকে আমরা বলছি কি অ্যাকচুয়ালি নিউক্লিয়াস, যেটা তোমরা এই ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটাকে দেখি, নিউক্লিয়ার মডেলের মধ্যে নিউক্লিয়াসটাকে, তাহলে কি হবে, there is a positively charged center in an atom called the nucleus. নিউক্লিয়াসের ভিতরে এমন একটা সেন্ট্রাল পার্ট আছে, সেটাকে আমরা কি বলছি, নিউক্লিয়াস। নিয়ারলি অল দ্য মাস অফ অ্যান অ্যাটম, কেন, বিকজ আমরা ইলেকট্রনের মাস তখন অলরেডি আবিষ্কার করে ফেলেছি E/m রেশিও দিয়ে, এবং সেটা হচ্ছে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। আর তখন প্রোটনের মাস প্রায় আবিষ্কার হয়ে গেছে, এবং সেটা আমরা দেখেছি 1.6725 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। তুমি রেশিওটা দেখতে পাচ্ছ নিশ্চয়, প্রায় 1000 এর কাছাকাছি। অ্যাকচুয়ালি একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে 1836 গুণ বা 2000 গুণ টাইমস বেশি ভারী একটা প্রোটন ইলেকট্রনের তুলনায়। তো বুঝতেই পারছো তাহলে ম্যাক্সিমাম মাসটাই কি হবে, আমার নিউক্লিয়াসের মধ্যেই থাকবে। এবং আমরা সেখানে অবজারভেশনেও দেখেছিলাম যে যেখান থেকে আলফা পার্টিকেল বাউন্স ব্যাক হয়ে আসছে সেটা কিন্তু হেভি হতে হবে। সেই কারণে অ্যাটমের সমস্ত মাসটাই কিসে জমা আছে, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে জমা আছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। The electrons revolve around the nucleus in a circular path. এই জায়গাটায় সমস্যা এলো, বাট পরে বলবো। সার্কুলার পাথ, তিনি সার্কুলার পাথের কথা বলেছিলেন, বাট সোমারফিল্ড সেটাকে অন্যরকম বলবে। তোমরা হয়তো কেমিস্ট্রিতে পড়েছো সোমারফিল্ডের থিওরি, পড়েছো কিনা আমি ঠিক জানি না, বাট ইলেকট্রনস রিভলভ ইন দ্য সার্কুলার পাথ বলছি। নেক্সট কি হচ্ছে, দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি ভেরি স্মল কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য অ্যাটম। যদি আমি একটা রাফলি ইনক্লুশন বা একটা ক্যালকুলেশন দিই, একটা নিউক্লিয়াসের যদি তুমি রেডিয়াস দেখো, এটা অ্যাপ্রক্সিমেটলি অর্ডার অফ দ্য 10 টু দি পাওয়ার -15 মিটার থাকে। আর যদি একটা তুমি অ্যাটমের রেডিয়াসের মানে অ্যাবজর্বেশন দেখো, তোমরা জানো হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস কত হয়, অ্যাংস্ট্রমে হয়, তাই না, 0.053 অ্যাংস্ট্রম। তুমি এরকম অ্যাংস্ট্রমে জানো, তাই না। তো অ্যাংস্ট্রমকে বাদ দাও, তুমি অ্যাংস্ট্রমকে বাদ দিলে 10 টু দি পাওয়ার -11 মিটার এরকম অর্ডারে থাকে, বা 10 টু দি পাওয়ার -12 মিটার পিকোমিটারে থাকে। তাহলে এর থেকে প্রায় 1000 গুণের পার্থক্য থাকছে, 1000-10,000 গুণের পার্থক্য। সো মোটা যদি আমি 1000 গুণও মেনে নিই, তাহলে আমরা যদি নরমালি একটা ড্র করতে চাই 1 সেন্টিমিটারের একটা নিউক্লিয়াস, তাহলে এটা 1 সেন্টিমিটারের যদি একটা নিউক্লিয়াস হয় উইথ দ্য রেডিয়াস অফ 1 সেন্টিমিটার, জাস্ট ইমাজিন করো, তাহলে আমার অ্যাটমিক রেডিয়াসটা হবে 1000 সেন্টিমিটার। 1000 সেন্টিমিটার মানে কত, 10 মিটার। তাহলে এখানে যদি ড্র করি, ওখান থেকে 10 মিটার যেতে হবে, দিয়ে আমার অ্যাটমের সাইজ হবে। তার মানে বেসিক্যালি আমরা যখন একটা অ্যাটমকে ড্র করি, এই ছোট্ট অংশ আঁকি, এটাকে বলি আমরা কি নিউক্লিয়াস, আর এটাকে বলি অ্যাটম। এটা অ্যাকচুয়ালি কি হয়, স্কিমাটিক ডায়াগ্রাম। বেসিক্যালি স্কিমাটিক ডায়াগ্রামের মানে আছে স্কিমাটিক, ইটস নট অ্যাকচুয়াল ডায়াগ্রাম, স্কিমাটিক ডায়াগ্রাম। মানে আমরা এই ডায়াগ্রামটা থেকে আইডিয়া করতে পারছি যে একটা অ্যাটম নিউক্লিয়াস কেমন হবে, বাট ইটস নট অ্যান অ্যাকচুয়াল ডায়াগ্রাম। অ্যাকচুয়াল ডায়াগ্রাম হতে গেলে এইটা যদি নিউক্লিয়াস হয় এরকম ডট হলো না, ডট এরকম ডট হয়, তাহলে পুরো বোর্ডটা হবে তোমার অ্যাটম। বুঝতে পারছো পার্থক্যটা? সেজন্য যে ডায়াগ্রামগুলো দেখছো সেগুলো কিন্তু স্কিমাটিক ডায়াগ্রাম। তাই 6-7 এর বাচ্চারা অনেক সময় কোশ্চেনটা করে ফেলে যে একটা যদি এরকম বড় বড় হয়, কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা তো নয়, এটাকে তুমি চোখে দেখতেই পাবে না। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম ব্যাপারটা? সো পার্থক্যটা আই হোপ নিউক্লিয়াসের সাথে এই জায়গাটায় বুঝতে পারলাম যে পার্থক্যটা সাইজের কি রকম হয়। ওকে, নেক্সট। নাও বেশি চলে গেলাম নাকি, তাহলে অবজারভেশন করলাম। এবার হচ্ছে ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ক্লোজেস্ট অ্যাপ্রোচ মানে কি, আমরা একটা বোধহয় প্রবলেম পড়িয়েছিলাম বা বলছি এখনই, যে দুটো প্রোটন বা দুটো পজিটিভলি চার্জ কত কাছাকাছি নিজের কাছাকাছি আসতে পারে, আমরা এটাকে ভাবতে চাইছি। তো আমরা এখানে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে দেখলাম যে আমরা পজিটিভলি আলফা চার্জ পার্টিকেলকে পাঠিয়েছিলাম, আর যাকে হিট করছিল সেটা কি ছিল, নিউক্লিয়াস। এবার সেই পজিটিভলি চার্জড পার্টিকেল আলফা পার্টিকেল নিউক্লিয়াসের ঠিক কত কাছে যেতে পারবে, ঠিক কত কাছে, তাই না, ঠিক কত কাছে। এটা বোধহয় আগের দিন একটা এরকম প্রবলেম পড়িয়েছিলাম আমরা। সেই প্রবলেমটা তাহলে কি বুঝতে পারছি, তাহলে ধরো যে একটা নিউক্লিয়াস কোন একটা আছে, সেই নিউক্লিয়াসটা কত হচ্ছে Ze টোটাল চার্জকে ধরে রাখছে, আর যেখান থেকে আমি ইলেকট্রন পাঠাচ্ছি বা আলফা চার্জ পাঠাচ্ছি তারও কিছু একটা চার্জ থাকবে। এবার যখন তারা অনেক দূরে ছিল তখন তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত ছিল, 0 ছিল, আর সবটাই ছিল কাইনেটিক এনার্জি। কার কাইনেটিক এনার্জি, যে সোর্স থেকে তুমি আলফা বা পজিটিভলি চার্জ পার্টিকেলকে ফেলছো। আর এ তো একটা স্থির ছিল, চুপচাপ, কারণ নিউক্লিয়াস বাউন্ড আছে, এক জায়গায় চুপচাপ বসে আছে। যখন ক্লোজেস্ট অ্যাপ্রোচে আসবে তখন ইলেকট্রন বা প্রোটন বা পজিটিভলি চার্জ এখানে কি হয়ে যাবে, থেমে যাবে, বিকজ এখানে কি হবে, রিপালশন হবে, থেমে গেল, ক্লোজেস্ট অ্যাপ্রোচে এসে থেমে গেল। থেমে গেল যখন, তখন তাদের মধ্যে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে, 0, এবং টোটাল এনার্জিটা কনভার্ট হয়ে যাবে কিসে, পোটেনশিয়াল এনার্জি। সেজন্য দেখো UI প্লাস KEI মানে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি শুড বি ইকুয়াল টু কি হবে, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি। এবার দেখো তুমি দেখতে পাচ্ছ যে এটা ইনফিনিটি আছে বলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর পুরোটাই কাইনেটিক এনার্জি থাকবে।
আর এই জায়গাটায় কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে, পুরোটাই কি হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম? এবং এখান থেকে আমরা r0 এর ভ্যালুটা বার করতে পারবো ফ্রম দিস ইকুয়েশন। আর আই হোপ করার দরকার নেই, কারণ আগের দিন এরকম একটা প্রবলেম আমি করিয়ে দিয়েছি। r0 দেখতে পাচ্ছ Ze * 2e। আচ্ছা 2e টা কেন নেওয়া হয়েছে? বিকজ অফ দ্য আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল এক্ষুনি আলোচনা করেছিলাম, হিলিয়াম আয়নের স্রোত He++। তাহলে আলফা পার্টিকেলটা অ্যাকচুয়ালি হিলিয়াম আয়নের স্রোত হওয়ার কারণে দুটো প্লাস আছে, মানে সে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রনের চার্জকে হোল্ড করছে, সে দুটো ইলেকট্রনের চার্জকে হোল্ড করছে। শুভ একটু দেখিস তো চার্জ রেকর্ডিং হচ্ছে কিনা, কারণ ব্যাটারি তো এর ব্যাটারি খুব খারাপ। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার আমরা যেখানে টার্গেট নিউক্লিয়াসটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম কি, মানে সোনা। তাহলে সোনার অ্যাটমিক নাম্বার অ্যাকচুয়ালি হয় 79, 79। সেজন্য আমরা এখানে 79 বলতে পারবো গোল্ডের জন্য। সেই ভ্যালুটা যদি বসানো যায় তাহলে r0 মানে ক্লোজেস্ট অ্যাপ্রোচ কতটা আসতে পারে, 30 ফার্মি। ফার্মি মানে কি, ফেমটোমিটার, দ্যাটস 10⁻⁻15। তার মানে পরে আমাদের যে আলফা পার্টিকেলটাকে ছেড়েছিলাম সেটা একটা নিউক্লিয়াসের কত কাছে আসতে পারে, প্রায় 30 × 10⁻⁻15 মিটার, এরকম কাছাকাছি। যেটা ইমাজিনই করা যাবে না, এত ছোট। ঠিক আছে, কিন্তু তাও দুটো নিউক্লিয়াস একদম, বা দুটো পজিটিভলি চার্জ তারা কখনো কাছাকাছি এসে মিলে গেল না। এমন হলো না যে আমি ডাইরেক্ট এখানে ধরে দিতে পারলাম। এবার এটা আলফা করলাম বলে এরকম হলো, কিন্তু যদি আমি এটা নিউট্রন দিয়ে পরীক্ষা করতাম না, হতো না এরকম। কেন বলতো, নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ। তাহলে রাদারফোর্ড যদি নিউট্রনকে অ্যাজ এ প্রজেক্টাইল ইউজ করতো তাহলে হতো না, ইন দ্য সেন্স যে নিউট্রন একে ভেদ করে ভিতরে ঢুকে যেত। যেটা তোমরা পরে পড়বে নিউক্লিয়াস চ্যাপ্টারে, যে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশনে, যে ও নিউক্লিয়াস ভেতরে ঢুকে যায় এবং বোর কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্ম করে। তো এটা হয় না এক্ষেত্রে, সেই কারণে এখানে ক্লোজেস্ট অ্যাপ্রোচ হওয়ার পর সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম হয়। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা, বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে লজিক। তাহলে ক্লোজেস্ট অ্যাপ্রোচটা আই হোপ বুঝতে পারলাম যে কিভাবে কাজ করে। আমরা এই নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম বলে আমি আর এটাতে গেলাম না। একটা এক্সাম্পল দিয়েছি, কোশ্চেনটা একবার পড়বো, দেখবো। চলো, কোশ্চেনটা কি বলছে? When an alpha particle of mass m moving with velocity v bombards with a heavy nucleus of charge z, its distance of closest approach, এখানে দেখলে the nucleus depends on m as m এর উপর কিভাবে ডিপেন্ড করে, তাই না? closest approach m এর উপর কিভাবে ডিপেন্ড করবে, এইটা আমাদেরকে বার করতে হবে। সো আগের যে ফর্মুলাটা করলাম সেই ফর্মুলার উপর বেস করে আমরা বানাতে পারবো, অবভিয়াসলি, তাই না? অবভিয়াসলি বানাতে পারবো। এবার নিচে দেখো কি আছে বলতো, কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি মানে কত, হাফ mv স্কয়ার বাই mc স্কয়ার। তারপরে ডিসটেন্সটা প্রপোর্শনাল টু কি হবে, অ্যাকচুয়ালি 1/m। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি এই জায়গাটা, সেজন্য আমি আর করছি না। দেখতে পাচ্ছ পরে সলিউশন আছে, যদিও বা তোমরা দেখে নিতে পারো, d শুড বি প্রপোর্শনাল টু 1/m। তো আমার করার দরকার পড়বে না, যদি আমার মাথায় থিওরিটা থাকে তাহলে ইজিলি আমরা এখান থেকে বাউন্ড আপ করে বার করতে পারবো। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা, বুঝতে পারলাম? সো সেটা নিয়ে এই রিলেশনটা আশা করি সকলে বুঝতে পারবে। ওরিত বুঝতে পেরেছো, প্রণয় বুঝতে পেরেছো? সো আগে দেখলাম, সে না পড়ার দরকার পড়বে না। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম? নেক্সট, এবার হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম। বোর্ড কোথায় গেল? হাইড্রোজেন স্পেকট্রাম। হাইড্রোজেন স্পেকট্রামটা এবার কি করে পাওয়া যায় দেখ, যদি একটু আমরা কেমিস্ট্রি রিক্যাপ মানে মনে করি, তো দেখবো আমরা ছোট করে, জাস্ট যেহেতু এখনো পড়িনি আমরা, যেহেতু কেমিস্ট্রিতে পড়ে নিয়েছি সেখান থেকে বলছি যে হাইড্রোজেন গ্যাসকে যদি এক্সাইট করা হয় তাহলে তার গ্রাউন্ড স্টেট লেভেলের ইলেকট্রন কি হয়, হায়ার স্টেটে যায়, এবং হায়ার স্টেটে সে বেশিক্ষণ থাকতে পারে না। ঠিক আছে, সো হায়ার স্টেটে বেশিক্ষণ থাকতে পারে না, সে আবার কি হয়, নিজের গ্রাউন্ড স্টেটে চলে আসে। গ্রাউন্ড স্টেটে আসার সময় কি হয়, সে রেডিয়েশন এমিট করে বিভিন্ন রকমের। এবার সে কোন এক্সাইটেড স্টেটে গেছে তুমি জানো না, তার রেডিয়েশন দেখে বুঝতে পারবে তুমি কোন স্টেটে গেছে। মানে কি, লাইক হাইড্রোজেনের একটাই অ্যাটমিক অরবিট আছে, সেটা হচ্ছে কি 0.053 অ্যাংস্ট্রম, মানে হচ্ছে যেটা তোমার বোর রেডিয়াস। কিন্তু তারপরও ইমাজিনারি এরকম অনেক স্টেট আছে যেখানে হাইড্রোজেনের অ্যাটমটা যেতে পারে, আনলেস যতক্ষণ না সেই ইলেকট্রনটার টোটাল এনার্জি কত হচ্ছে 0, যাতে করে সে ফ্রি ইলেকট্রনে পরিণত হচ্ছে, ততক্ষণ সে বেরোতে পারবে না। মানে -13.6 ইলেকট্রন ভোল্ট বা -13.6 যে এনার্জিটা আছে সেটা তো তার গ্রাউন্ডে, তারপরও আরো এনার্জি স্টেট আছে ইমাজিনারি। তো সেখান থেকে কোন স্টেট থেকে বেরোচ্ছে সেটা আমরা সেখানে জানতে পারি বিভিন্ন রকম ভাবে। তো এরকম একটা হাইড্রোজেনকে যদি আমরা মানে কি করি, এক্সাইট করি, তাহলে সেখান থেকে কিছু রেডিয়েশন বেরিয়ে আসে। The radiation is passed through a prism and a discrete spectrum is observed on a screen. তাহলে আমরা যদি এরকম ভাবে রেডিয়েশনটাকে পাঠাই তাহলে এখানে কিছু প্যাটার্নস দেখা যায়। প্যাটার্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাদের ওয়েভলেংথ দেওয়া আছে। কি করে ওয়েভলেংথ বার করব জানো, আগের চ্যাপ্টারে পড়ে দিয়েছি, = hc/λ।
এখান থেকে আমরা বার করতে পারবো, বিকজ এনার্জিটা জানতে পারবো আমরা, পরে আবার ফর্মুলা আছে সেখান থেকেও জেনে যেতে পারবো। তাহলে এখান থেকে আমরা তার এগুলোকে কিন্তু বাই প্র্যাকটিক্যাল দেখছি, ইটস নট থিওরি, এটা কিন্তু বাই প্র্যাকটিক্যাল দেখছি আমরা, এটাকে এক্সাইট করছি, এই করছি, এটা প্র্যাকটিক্যালি দেখছি। এবার প্র্যাকটিক্যালের সাথে তো তোমার থিওরি মিলতে হবে, প্র্যাকটিক্যালের সাথে থিওরি না মিললে তোমার প্র্যাকটিক্যাল ঠিক আছে, থিওরি ভুল হচ্ছে বা তোমার প্র্যাকটিক্যাল ভুল, কিন্তু এখানে তো কোনো ভুল দেখতে পাচ্ছি না। আমি সিম্পল একটা এক্সাইট করলাম, এই দেখলাম এই ঘটনা ঘটলো, তাহলে আমার প্র্যাকটিক্যাল তো কোনো রকম এরর নয়। এই প্র্যাকটিক্যালের সাথে তাহলে আমাদের যে রাদারফোর্ডের মডেল ছিল, সেই রাদারফোর্ডের মডেল কিন্তু একদম সোজাসুজি স্যাটিসফাই করা উচিত, বাট সমস্যা এই জায়গাটাতে হয়ে গেল যে এ স্যাটিসফাই করতে পারলো না। এখানে যেমন ডিসক্রিট দেখছো, ডিসক্রিট মানেটা কি, মানে এখানে একটা রেড পাওয়া যাচ্ছে, তারপর কি পাওয়া যাচ্ছে, একটা স্কাই ব্লু, ব্লু পাওয়া যাচ্ছে বা ভায়োলেট পাওয়া যাচ্ছে, যাই পাওয়া যাচ্ছে, পরপর ডিসক্রিট, মানে এটার পর গ্যাপ, এখানে কোনো এনার্জি নাই। এবার এনার্জি নাই মানে কি অ্যাকচুয়ালি, যে এখান থেকে কোনো রেডিয়েশন লিকই করছে না, আবার এখানে গিয়ে রেডিয়েশন বেরোচ্ছে, তাহলে এরকম বিভিন্ন জায়গা থেকে সে রেডিয়েশনকে বার করছে, যেটা আমরা আগে কেমিস্ট্রিতে পড়ে পড়েছি। কিন্তু অ্যাকর্ডিং টু যদি রাদারফোর্ডের থিওরিটাকে আমরা দেখি, তাহলে রাদারফোর্ডের থিওরি দেখবো কি, যে একটা ইলেকট্রন যখন এরকম ভাবে কোন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, অ্যাকর্ডিং টু ইলেকট্রোডাইনামিক্স বা তড়িৎ গতিবিদ্যা, অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রোডাইনামিক্স বা তড়িৎবিদ্যা, যখন কোনো এরকম ইলেকট্রন বা কোনো চার্জ পার্টিকেল, কোনো একটা চার্জ পার্টিকেল কাউকে কেন্দ্র করে ঘুরবে, তখন সে কি করবে, কন্টিনিউয়াসলি রেডিয়েশনকে এমিট করতে থাকবে, কন্টিনিউয়াসলি সে রেডিয়েশনকে এমিট করতে থাকবে ফ্রম দ্য পয়েন্টিংস থিওরেম, তুমি এটা বলতে পারো। তাহলে এইভাবে রেডিয়েশনকে সে যদি কন্টিনিউয়াসলি এমিট করতে থাকে, তাহলে তার এনার্জি অ্যাকচুয়ালি কি হবে, আস্তে আস্তে কমবে। মানে এখানে থাকতে গেলে তোর -13.6 ইলেকট্রন ভোল্ট দরকার, অ্যাকর্ডিং টু ইওর কেমিস্ট্রি। এখন পর্যন্ত পড়িনি কিন্তু আমরা, অ্যাকর্ডিং টু কেমিস্ট্রি বলছি, যেহেতু অলরেডি পড়ে ফেলেছো, আমরা এগুলো পরে পড়বো। কিন্তু যত এনার্জি কমবে মানে কি, সে আরো কাছাকাছি চলে আসবে, অরবিট আরো কমতে থাকবে, কিন্তু এটা টাইমের রেসপেক্টে হতে থাকবে, সেজন্য পাথটা ডাইরেক্ট শিফট না করে স্পাইরাল পাথ হবে। মানে কি, ও ঘুরছে আর এনার্জি লস করছে, ঘুরছে আর এনার্জি লস করছে, এইভাবে ঘুরবে, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে অরবিট আস্তে আস্তে কি হবে, ছোট হতে হতে যাবে। তাহলে যদি কোন একটা চার্জ পার্টিকেল এইভাবে ঘুরতে থাকে, তাহলে সে কন্টিনিউয়াসলি রেডিয়েশন এমিট করবে। যে কন্টিনিউয়াস রেডিয়েশনকে আমি ক্যাপচার করি, তাহলে আমার কাছে যে স্পেকট্রাল লাইনগুলো থাকবে সেগুলো তো কন্টিনিউয়াস থাকবে, কোনো রকমের গ্যাপ থাকবে না। বাট আমরা যে এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্টে তো দেখছি ডিসক্রিট আছে, এক্সপেরিমেন্ট তো আমার ঠিক, তাহলে এক্সপেরিমেন্টে তুমি পাচ্ছ যে ডিসক্রিট, আর এখানে তুমি দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস হচ্ছে, এটা হওয়া উচিত অ্যাকর্ডিং টু রাদারফোর্ড, এটাকে ডিনাই করা যায় না। তাহলে অবভিয়াসলি রাদারফোর্ড এখানে কোনো না কোনো ত্রুটি হচ্ছে, যে আমি স্পেকট্রাল লাইনগুলো এরকম ডিসক্রিট পাচ্ছি না, আমি ডিসক্রিট পাওয়ার কথা। 2 নম্বর, আবার স্টেবিলিটি অফ অ্যাটম চলে এলো, যে যদি এরকম ভাবে সে কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করতে থাকে, তাহলে পরে একটা টাইম পর কি হবে, নিউক্লিয়াসে গিয়ে ইলেকট্রনটা পড়ে যাবে, বিকজ অফ দ্য লোয়ার এনার্জি। আস্তে আস্তে সে এনার্জিকে লস করছে, ছেড়ে দিচ্ছে। তো আস্তে আস্তে সে যদি এনার্জিকে ছেড়ে দেয়, তাহলে সে কি হবে, তার অরবিট আস্তে আস্তে ছোট হতে 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 আস্তে আস্তে গিয়ে এখানে গিয়ে পড়ে যাবে। তাহলে ইলেকট্রনের বা একটা অ্যাটমের স্টেবিলিটি তো এখানে থাকছে না, যেটা আমাদের টমসনের ক্ষেত্রে দাঁড়ালো। তাহলে রাদারফোর্ডের মডেল ঠিক ছিল, বাট তার কিছু স্টেবিলিটি নিয়ে গন্ডগোল হলো। অ্যাকচুয়ালি তার মডেল অনুসারে যে অ্যাটম স্টেবলি থাকবে না। আর কি হলো, স্পেকট্রাল লাইন নিয়ে প্রবলেম হলো। সো দিস মডেল ফেইলড টু এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটমের স্টেবিলিটিকে সে ঠিক রাখতে বা বোঝাতে বা যাই বলবে তুমি, করতে পারলো না। আর তার সাথে স্পেকট্রাল লাইনের সমস্যা তো হলো, যেটা এখানে পরের পয়েন্টে দেওয়া আছে, when an electron is accelerated electromagnetic radiation is produced continuously ও ছাড়তে থাকবে, কন্টিনিউয়াসলি ছাড়লে পরে আমরা এখানে কন্টিনিউয়াস পাবো, বাট কন্টিনিউয়াস পাইনি, আমরা কি পেলাম, ডিসক্রিট পেলাম। তো এই দুটো কারণ, এর কারণে আমরা দেখছি রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিন্তু ফেলিয়ার হলেও তিনি একটা পথ দেখিয়েছিলেন, যেটা আজ পর্যন্ত কেউ পারেনি। আর্নেস্ট রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, সেই এক্সপেরিমেন্ট না হলে পরে হয়তো এখনো পর্যন্ত অ্যাটমে নিয়েই কাজ চলতো আমাদের, কিন্তু তিনি প্রচুর আগে করে দিয়েছেন কাজটাকে, এমন ইমাজিনেশন বা চিন্তা ভাবনা। সেই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমরা যদিও ফেলিয়ার বলছি, বাট ইট ওয়াজ নট অ্যাকচুয়ালি ফেলিয়ার। এই মডেলের উপরই কাজ হয়েছে, এবং এই মডেলকেই পরবর্তী ক্ষেত্রে কি করেছে, সংশোধন করা হয়েছে, এটাকে ঠিক করা হয়েছে, এই মডেলটাকেই বিভিন্ন রকম ভাবে ইউজ করা হয়েছে। আমরা কিন্তু টমসনের মডেলে যাইনি বা ডাল্টনের মডেলে যাইনি, আমরা রাদারফোর্ডকেই বেস ধরে নিয়েছিলাম। সো রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু ভাই একটা অবদান আছে, দেয়ার ইজ এ ভিগরাসলি অবভিয়াসলি তোমার মানে হেল্পিং সাইড অফ দিস অ্যাটমিক মডেল, অবভিয়াসলি দেয়ার ইজ এ হেল্পিং সাইড। সো এই অ্যাটমিক মডেলকে আমরা ছেড়ে দিতে পারবো না। এবার আর্নেস্ট রাদারফোর্ডেরই ছাত্র ছিল বিজ্ঞানী নিলস বোর, রিসার্চ করতে। তো রাদারফোর্ডের রিসার্চের সময় তো স্বাভাবিক অবভিয়াসলি বোরও থাকবে।
তো এটা নিয়ে বোর বিভিন্ন রকমের রিসার্চ করেছেন। আবার বোরের পর বোরের যে ভুল হয়েছে তারপর তার সোমারফিল্ড ইউজ করেছে, ভুল করেছে। সোমারফিল্ডের পর আছে আমাদের জিমান আছে। এরকম বিভিন্ন ভাবে অ্যাটমিক মডেলগুলোকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তো ফেলিয়ার অফ রাদারফোর্ডস থিওরি বা মডেলের ক্ষেত্রে আরেকটা স্লাইড দেওয়া আছে, দিস মডেল ফেল টু এক্সপ্লেইন ডিসক্রিট ওয়েভলেংথ, যেটা আমি এখানে আলোচনা করে দিলাম, সেটা আমি আর বলছি না, তোমরা একবার দেখে নিতে পারো এখান থেকে, ঠিক আছে। ইউ ক্যান ক্রিয়েট নোটস ফ্রম দিস, এখান থেকে তোমরা নোটস নিতে পারো। অবভিয়াসলি ছোট ছোট পয়েন্ট দেওয়া আছে, ক্লিয়ার আছে? ওকে, নাও তারপর এলো কি আমাদের বোর। বোর মার্কেট এলো। এখন রাদারফোর্ড যে ভুলগুলো করেছিল, বোর দেখছিল যে হ্যাঁ ভুল কর তুই, আমি আছি, তারপর ঠিক আছে ভুল করছিল। এবার আমরা যদি দেখি বোর এই মেথডটাকে চলেছিলেন একটা বিশেষ নাম বলা হয়, তাকে বলে অ্যাডহক, ADHOC, অ্যাডহক। অ্যাডহক মানেটা কি? অনেক সময় তোমরা ইংলিশে পড়বে অ্যাডহক কমিটি, হ্যাঁ অ্যাডহক কমিটি। অ্যাডহক মানেটা কি? যে এই প্রয়োজনের জন্য এই কমিটিটাকে তৈরি করলাম, তারপর কমিটিটাকে নষ্ট করে দেবো বা কাজ হয়ে গেলে শেষ করে দেবো। এরকম বোর ছিলেন একজন ব্যক্তি। দেখবে তুমি যদি চায়ের দোকানে যাও, তাহলে চায়ের দোকানে এরকম দুনিয়ার সব থেকে ভালো রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ডাক্তার, তুমি চায়ের দোকানে সবথেকে বেশি খুঁজে পাবে। ইউ উইল ফাইন্ড এভরিথিং। তোমার জ্বর থেকে দাঁত, হাজা, চুলকানি যা হোক, সবের ওষুধ ওর কাছে আছে, চিন্তা করবে না। তেমনি অর্থনীতিবিদ, ও তোমাকে এমন এমন অর্থনীতির ট্রিক্স দেবে যে তাকে যে অর্থনীতি মন্ত্রী বসিয়ে দেওয়া হয়, তাহলে ভারত এখান থেকে দুদিন পরে আমেরিকা হয়ে যাবে, এরকম $30 ট্রিলিয়ন আমাদের হয়ে যাবে, ঠিক আছে। সেরকমই ভালো সমাজসেবী আছে, সব চায়ের দোকান পাবে। এরকমই চায়ের দোকানে গেলে তুমি সব সমাধান পাবে। এরকম চায়ের দোকানের লোকই হচ্ছে বোর মত। খারাপ পাবেন না, নেবেন না বোর প্লিজ। চায়ের দোকানের একটা লোক হচ্ছে বোর, ঠিক আছে। ওই হচ্ছে সেই বোর যার কাছে সমাধান আছে, দূর থেকে প্রবলেম দেখছে, ঠিক আছে। ওখানে আলোচনা চলছিল, দূর থেকে চা খাচ্ছে আর শুনছে, দিয়ে বলছে ঠিক আছে তোরা পারলি না, চল এবার আমি ঢুকছি। ইটস লাইক বোর। তোমরা বোর এমন কিছু বললেন, ঠিক আছে, বাই ইমাজিনেশন, তিনি নিজে তো স্বাভাবিক, আমি বললে শুনতো না, বোর বলে শুনছে, কারণ বোর অবভিয়াসলি এস্টাবলিশড সায়েন্টিস্ট তখন না, অবভিয়াসলি তাকে বলছেন। এবার দেখ না, তো রাদারফোর্ডের স্টেবিলিটি হলো না কেন? রাদারফোর্ডের স্টেবিলিটি হলো না কারণ বোর খুব ভালো করে অবজার্ভ করছে। রাদারফোর্ডের স্টেবিলিটি হলো না কারণ কি? ইলেকট্রন শক্তি ছাড়ছে, ইলেকট্রন কন্টিনিউয়াসলি শক্তি ছাড়ছে বলে ইলেকট্রন কি হলো, স্টেবল হতে পারলো না ইনসাইডের নিউক্লিয়াস বা ইনসাইডের অ্যাটম। তো এই কন্টিনিউয়াসলি ছাড়ছে। বোর কি বলছে যে ইলেকট্রন গুলো যখন ঘুরবে তখন কোন রকমের শক্তি ছাড়বে না, কেন জানি না, কিন্তু ছাড়বে না। এইটা হচ্ছে বোরের তত্ত্ব, যে না ও কোন রকমের শক্তি ছাড়বে না। তো বোরের ফার্স্ট পস্টুলেট যদি দেখি, সেইটাকেই বলছে যে ইলেকট্রন গুলো কি হবে, যখন কোন একটা অরবিটের মধ্যে থাকবে, সে কোন রকমের রেডিয়েশন লিক করবে না। যেটা রাদারফোর্ড বলছে, রাদারফোর্ড বলে দিলে বাস হয়ে যেত, কাজ আর লাগতোই না কিছু, কিন্তু রাদারফোর্ড বলতে পারলো না। বোর এসে সেটা বললো যে যখন সে অরবিট গুলোতে থাকবে, সেই অরবিটে তার এনার্জি কি থাকবে, কনস্ট্যান্ট, এনার্জি চেঞ্জ হবে না। সেজন্য এই অরবিট গুলোকে আমরা বলবো কি, স্টেবল অরবিট। স্টেবল অরবিট, সেজন্য তোমরা এটা দেখতে পাবে an electron in an atom could revolve in a certain stable orbits without the emission of radiant energy। কি কারণে বোর বলুন তো? না জানেন না, ও চায়ের দোকান থেকে বলছে, বাস জানি না, খারাপ ভাবে নেবেন না প্লিজ, আমি কাউকে ডিমিন করছি না, তাহলে একটা উদাহরণ দিয়ে বলছি। ও বলতে পারছে না কি কারণ হচ্ছে, ঠিক আছে, বাট বলছে যে এটা হবে না, রেডিয়েশন লিক করবে না, এরকম ভাবে ভাবছে। অ্যাডহক একটা মেথড, যে না হবে না, লিক করবে না। কারণ এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি ব্যতিক্রম, তাই না, এক্সেপশন অনেক সময় আমরা দেখি। তাহলে আমরা যেটা পয়েন্টিং থিওরেমে দেখছি যে ইলেকট্রোডাইনামিক্স আসতে বাবা, ইলেকট্রোডাইনামিক্স থেকে যে আমাদের রেডিয়েশন লিক হবে, বোর বলছে রেডিয়েশন লিক হবে না, বলছে এখানে ব্যতিক্রম চলছে, চলো হবে না রেডিয়েশন লিক। 2 নম্বর কি বলছে, পয়েন্টগুলো একটু ভালো দেখো। each atom has certain definite stable states। যে কোনো অ্যাটমের প্রত্যেকটার একটা স্টেবল স্টেটস আছে, বিভিন্ন স্টেটস আছে স্টেবল, which it can exist and reach। each possible state has definite total energy। যেমন ধরো এটার টোটাল এনার্জি যা হবে, এর এনার্জি কিন্তু আলাদা হবে, তাহলে এরও এনার্জি আলাদা হবে। এরকম ভাবে কতগুলো স্টেট আছে যেগুলোকে আমরা অরবিট বলছি। ইলেকট্রিক তোমার এখানে প্রত্যেকটা জায়গায় এনার্জি আলাদা থাকবে, সেজন্য এগুলোকে বলা হয় এনার্জি লেভেলস। এনার্জি লেভেল কেন বলছি, কারণ এগুলোর প্রত্যেকটা এক একটা এনার্জি স্তরকে ডিফাইন করে। এটা একটা এনার্জি স্তর, তোমরা জানো -13.6 ইলেকট্রন ভোল্ট, পরে এগুলো আমরা আস্তে আস্তে ক্যালকুলেট করব। তো এই রকম ভাবে এনার্জি লেভেলগুলো থাকবে, এবং এগুলোকে অবভিয়াসলি স্টেবল অরবিট বলবে, এবং এগুলো নাম হবে স্টেশনারি অরবিটস। সেইজন্য পরেরটাকে বলছে স্টেশনারি। কেন স্টেশনারি বলছে, বিকজ এখানকার টোটাল এনার্জি কি থাকবে বলো তো, ফিক্সড, চেঞ্জ হবে না। কোন রকমের এনার্জি তুমি এখানে চেঞ্জ করতে পারবে না। দ্যাট মিন্স এখান থেকে রেডিয়েশন হবে না ভাই, সিম্পল। রেডিয়েশন হলে আস্তে আস্তে এনার্জি লেভেল থাকবে না, এনার্জি লেভেল চেঞ্জ হয়ে যাবে। ওকে,
the necessary centripetal force for the orbital motion of electron is provided by the electrostatic force এখানে যে পরিমাণ সেন্ট্রিপিটাল ফোর্স মানে আকর্ষণ বল দরকার সেই বলটা কে দিচ্ছে না তো তাদের মধ্যে ক্রিয়ারত কুলম্বীয় আকর্ষণ বল কেন আকর্ষণ বল বিকজ নিউক্লিয়াস পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ পজিটিভ নেগেটিভ যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে সেই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্সের জন্যই এখানে কি হবে একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা সেই যোগান দেবে ক্লিয়ার হয়েছে এবং যেহেতু ইলেকট্রন এখানে ঘুরে বেড়াচ্ছে সেজন্য সেন্ট্রিপিটাল ফোর্স শুড বি ইকুয়াল টু কি হবে সেন্ট্রিফিউগাল ফোর্স সেজন্য সেন্ট্রিপিটাল ফোর্সটা কত হচ্ছে না তো তোমরা জানো kz²/r² বা 1/4πε0 q1 q2 r²। এখানে q1 টাকে কত নিচ্ছি q1 টাকে নিচ্ছি zd বুঝতে পারছো zd যেখানে z হচ্ছে প্রোটন নাম্বার আর e টা হচ্ছে কি ইলেকট্রনের নাম্বার ইলেকট্রনের মানে চার্জ সেজন্য q1 q2 মানে zd² আর k টাকে এখানে লিখে রেখেছি k এর মানটা তুমি cgs এ বসালে কত বসাবে 1/k আর এসআই লিখলে কত লিখবে 1/4πε0 আর mv²/r তো হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বোথ অফ देम উইল বি সেম এটা ছিল বোরের ফার্স্ট পস্টুলেটস ক্লিয়ার হয়েছে ফার্স্ট পস্টুলেটস এটা ছিল বোরের তাহলে বোরের ফার্স্ট পস্টুলেটস ধরে করলাম বোরের তত্ত্ব বোরের সেকেন্ড পস্টুলেটস কি ছিল সো বোর সেকেন্ড পস্টুলেটস ছিল যখন স্টেশনারি অরবিটের মধ্যে সে থাকবে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল বি কোয়ান্টাইজড তার মানে ইলেকট্রনগুলো যে কোনো অরবিটে থাকতে পারবে না বিশেষ কতগুলো নির্বাচিত অরবিটে থাকবে তোমার মনে হলো এখানে একটা ইলেকট্রন বসিয়ে দিলাম হবে না যে কোনো জায়গায় ইলেকট্রন থাকতে পারবে না নির্বাচিত কতগুলো জায়গায় ইলেকট্রনগুলো থাকতে পারবে এবার নির্বাচিত জায়গাগুলো কোনগুলো যেখানকার অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি ইকুয়াল টু nh/2π তাহলে সেই অরবিটগুলোর কি হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি ইকুয়ালস টু h/2π এর মাল্টিপ্লিকেশন তাহলে দেখতেই পাচ্ছ h/2π কে মাল্টিপ্লাই যদি করো n = 1 2 3 4 দিয়ে তাহলে n যেহেতু 1 2 3 4 এগুলো হচ্ছে ইন্টিজার আর এগুলো 1 2 মানে হচ্ছে কোয়ান্টা সেই কারণে এখানে কি বলছি আমরা কোয়ান্টাইজ সেই কারণে এটাকে বলা হয় বোরের কোয়ান্টাম কন্ডিশন এটাকে বলা হয় বোরের কোয়ান্টাম কন্ডিশন সো কোয়ান্টাম কন্ডিশন সো বোরের কোয়ান্টাম কন্ডিশন এই কারণে এটাকে বলছি যে এখানে আমাদেরকে সেই ধারণাটা দিচ্ছে বা আমাকে সেই অরবিটের লোকেশনটা দিচ্ছে যে যেই সমস্ত অরবিটের মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে mvr অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি ইকুয়াল টু nh/2π সো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা তোমরা জানো mvr শুড বি ইকুয়াল টু nh/2π অনেক সময় এই h/2π টাকে আমরা এইভাবে লিখি h কাট দিয়ে ঠিক আছে তোমাদের কেমিস্ট্রিতে অনেক সময় লিখবে দেখবে কিন্তু আমরা লিখবো না h/2π দিয়ে চালাবো যদি h কাট লাগে তখন দেখবো যদি কোনো বই পড়ো সেখানে যদি h কাট দেখতে পাও h কাট মানে জানবে হচ্ছে h/2π এটাকে h কাট বলা হয় ক্লিয়ার হয়েছে হ্যাঁ এসি বন্ধ করে দেবো ঠান্ডা লাগছে খুব ওকে দাও নেক্সট এবার আছে বোরস থার্ড পস্টুলেট বোরের তৃতীয় সূত্র বা তৃতীয় তত্ত্বটা কি বলছে ইলেকট্রনগুলো যখন এনার্জি লেভেলে থাকবে তখন তার এনার্জি চেঞ্জ হবে না কিন্তু এনার্জিগুলো কি করতে পারে জাম্প করতে পারে ফ্রম ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার এনার্জি লেভেল তাহলে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে ইলেকট্রনগুলো জাম্প করতে পারে এবং জাম্প করার সময় ইলেকট্রন এনার্জি রেডিয়েট করতে পারে বা এনার্জি অ্যাবজর্ব করতে পারে এবার ডিপেন্ড করছে তোমার জাম্প কি রকম করছে এখন ইলেকট্রন যদি লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যায় লোয়ার থেকে হায়ারে তাহলে বুঝতেই পারছো নিচে শক্তি কম উপরে শক্তি বেশি তাহলে তার শক্তি দরকার সেজন্য কি করবে সে রেডিয়েশনকে অ্যাবজর্ব করবে এখানে h নিউটাকে আমরা রেডিয়েশন বলছি সেরকম ভাবে যখন হায়ার স্টেট থেকে সে লোয়ার স্টেটে যাবে তখন সে কি করবে রেডিয়েশন ছেড়ে দেবে তাহলে জাম্পিং অফ ইলেকট্রনস ক্যান হ্যাপেন এবং এক্ষেত্রে জাম্পিং এর ফলে যে রেডিয়েশনটা বের হবে তার ফর্মুলা কি হবে না তো E1 থেকে যদি E2 তে যায় E1 থেকে যদি E2 তে যায় বা E2 থেকে যদি E1 এ আসে তাহলে তার ক্ষেত্রে আমরা E2 E1 সমান দেখব h নিউ মানে কত হয় c/λ সেজন্য কত লেখা আছে hc/λ সো বেসিক্যালি এখান থেকে আমরা পাই E2 E1 শুড বি ইকুয়ালস টু কত হবে h নিউ আর নিউ মানে যেহেতু c/λ সেজন্য E2 E1 শুড বি ইকুয়ালস টু hc/λ E2 E1 সমান hc/λ এই এখানে সামনে আসবেন চাই হ্যাঁ এখানে দিয়ে দিন এটা তাই ঠিক আছে আচ্ছা চলো লেট হচ্ছে বাবা রেকর্ডিং করছি সরে সরে
তাহলে E2 minus E1 should be equal to hc by lambda ক্লিয়ার হলো যেখানে nu মানে হচ্ছে c by lambda এইটা হচ্ছে সেই ফর্মুলা আর ল্যামডাটা কি আছে ওয়েভলেংথ অফ দ্য রেডিয়েশন যেটা অ্যাবজর্ব করবে বা এমিট করবে ক্লিয়ার হয়েছে সরে যায় দিকে অ্যাবজর্ব করবে বা এমিট করবে ক্লিয়ার হয়েছে অ্যাবজর্ব করবে বা এমিট করবে দেখতে পাচ্ছেন এবার তাহলে এই হচ্ছে আমাদের তিনটে তত্ত্ব বহুবার পরীক্ষায় বোর্ডের তত্ত্ব লেখো এসেছে পরীক্ষায় এবার লেখো মানে কি এরকম করে পয়েন্ট করেও লিখতে পারিস বা তোরা তোদের বইয়ের মতো করে দেখবি একটা করে প্যারাগ্রাফে বোধহয় লেখা আছে সেই প্যারাগ্রাফটাকেও লিখতে পারিস তোদের চয়েস যেটা তোদের মনে হবে পয়েন্ট করে লিখলে মানে কি তত্ত্বে তোমার এগুলো থাকতে হবে যা যা বললাম এগুলো থাকলে পরে তুমি পয়েন্ট লেখো প্যারা লেখো যা লেখো তাতেই নাম্বার পাবে হ্যাঁ তবে ম্যাথমেটিক্স গুলো একটু দেওয়ার চেষ্টা করবে যেমন ফার্স্ট এরটাতে কোনো ম্যাথমেটিক্স ছিল না কিন্তু সেকেন্ড থার্ড এরটাতে ম্যাথমেটিক্স আছে বলে আমরা সেক্ষেত্রে ম্যাথমেটিক্সটা দিলাম ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা বুঝতে পারলাম সো বোর্ডের পস্টুলেটস আমরা বুঝলাম তাহলে রাদারফোর্ড যে ভুলগুলো করেছিল বোর্ড সেগুলোকে পুরো সমাধান করলো রাদারফোর্ডের মতে কি ছিল ইলেকট্রনগুলো এনার্জি লিক করে দিচ্ছিল এ বলে দিল কোনো এনার্জি লিক করবে না তাই না তো স্পেকট্রাল লাইনস গুলো কি করে আসছে এখান থেকে বোর্ডের তত্ত্ব থেকে আমরা তাহলে বুঝতে পারছি স্পেকট্রাল লাইনে যে ঝামেলাগুলো ফার্স্টটা তো সমস্যা সমাধান করে দিলাম তো সেকেন্ড সমস্যাটা কি ছিল রাদারফোর্ড মনে করতে পারো রাদারফোর্ডের সেকেন্ড সমস্যাটা কি ছিল স্পেকট্রাল লাইনের সমস্যা ছিল স্পেকট্রাল লাইন যে এখানে আমার রেডিয়েশন আসছে কিন্তু বাকিগুলোতে রেডিয়েশন আসছে না কেন এটাও বোর্ড তখন ক্লিয়ার করলো বোর্ডের তত্ত্ব যখন পড়ছো তখন বোর্ডের তত্ত্ব দেখে নাও তো বোর কি বললো যে যখন ইলেকট্রন গুলো জাম্প করছে ইলেকট্রন তো জাম্প করছে তো ধরো ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করছে তার ফলে যে লাইনটা পাবে এখান থেকে যদি এখানে জাম্প করে তার লাইনটা আলাদা হবে তার মানে এখানে আর এখানকার মধ্যে কোনো ইলেকট্রনই তো নাই তো ইলেকট্রন নাই বলে সেখানে কোনো এনার্জিও নাই ব্যাপারটা বুঝতে পেরেছি সেই জন্য এনার্জি ব্যান্ড গুলো কি হচ্ছে ডিসক্রিট হচ্ছে সো বোরের তত্ত্ব থেকে স্পেকট্রাল লাইনটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেল যে আমরা ওখানে বলছিলাম কি কন্টিনিউয়াস হবে বলে রাদারফোর্ড ভুল তাহলে আমরা স্পেকট্রাল লাইনের যেটা দেখলাম যে ডিসক্রিট হবে ডিসক্রিট মানে কি একটা ব্যান্ড তার এখানে একটা এরকম করে কতগুলো জায়গায় আমরা কি পাবো ডিসক্রিট জায়গায় দেখবো লজিক্যালি কোনো ওয়েভলেংথ বা কোনো একটা ওয়েভ আছে বা কোনো একটা এনার্জি আছে এখানে তো তাই হচ্ছে ধরো ইলেকট্রনটা এখান থেকে জাম্প করছে তাহলে এই লাইনটা তৈরি হলো আবার ধরো এখান থেকে জাম্প হচ্ছে তাহলে এই লাইনটা তৈরি হলো তাহলে এর আর এর মাঝে তো কোনো ইলেকট্রন নাই রে ভাই তো এটা তো গ্যাপই থাকবে তাহলে এটা অবভিয়াসলি স্পেকট্রাল লাইন থেকে ইজিলি বোঝাতে পারলাম সেজন্য বোরের তত্ত্বটা এখানে সফল ছিল এন্ড অবভিয়াসলি বোরের তত্ত্বে কোনো রকমের ভুল এখনো পর্যন্ত চোখে আমাদের পড়লো না সেজন্য বোরের তত্ত্বটাকে আমরা কোয়াইট ইজিলি অ্যাকসেপ্ট করে নিলাম এখন বোর্ডের তত্ত্বটাকে অ্যাপ্লাই করার জন্য তো কোনো একটা এলিমেন্ট দরকার যার উপর বোর্ডের তত্ত্বের সাহায্যে আমি সব রকম ম্যাথমেটিক্স গুলো ক্যালকুলেট করব তো প্রথমে আমরা সবথেকে সহজ যে এলিমেন্টটা চয়েস করলাম দ্যাটস কল্ড হাইড্রোজেন সেজন্য বোর্ডের তত্ত্ব অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল ফর হাইড্রোজেন লাইক অ্যাটমস মাথায় রাখবো হাইড্রোজেন লাইক অ্যাটমস মানে কি যাকে আমরা ইংলিশে বলবো ওয়ান ইলেকট্রন সিস্টেম সো মাথায় রাখবি ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু বোর্ডের তত্ত্ব প্রযোজ্য যেমন ধর কি হতে পারে যেমন হাইড্রোজেন হতে পারে হিলিয়াম প্লাস হতে পারে লিথিয়াম ডাবল প্লাস হতে পারে এরকম ভাবে চলবে এই রকম স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে বোরের তত্ত্ব আনলেস পারবে না মানে ইলেকট্রন যদি দুটো তিনটে চারটে এরকম হয়ে যায় তুমি কিন্তু কোনো রকম ভাবে বোরের তত্ত্ব অ্যাপ্লাই করতে পারবে না তখন কিন্তু হবে না তখন কোন সূত্র কাজে লাগে তখন অ্যাকচুয়ালি বোর ওপেনহাইমার একটা তত্ত্ব আছে বর্ন ওপেনহাইমার সো বর্ন ওপেনহাইমার তত্ত্ব দিয়ে আমরা সেটা বার করতে পারি ঠিক আছে সেখানে মাল্টিপল ইলেকট্রনস থাকলে পরে কি করতে পারি হ্যাঁ ওপেনহাইমার তো হাইড্রোজেন লাইক অ্যাটমস এর ক্ষেত্রে এই হাইড্রোজেন লাইক অ্যাটম আয়ন কি হবে an atom with one single electron এরকম একটা সিস্টেম যেখানে শুধুমাত্র একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে তাকে বলবো হাইড্রোজেন লাইক অ্যাটমস কে তাই বলবো Bohr's model of the atom is applicable only for all hydrogen like atoms শুধুমাত্র যেগুলো হাইড্রোজেন লাইক অ্যাটমস আছে তার ক্ষেত্রে শুধুমাত্র কি হবে বোরের তত্ত্ব অ্যাপ্লিকেবল যেমন এখানে দিয়ে দিয়েছে হিলিয়াম প্লাস লিথিয়াম ডাবল প্লাস বেরিলিয়াম ট্রিপল প্লাস বোরন 4+ এরকম ভাবে চলতে থাকবে সো এগুলো হাইড্রোজেন লাইক অ্যাটমের উপরে কিন্তু বোরের তত্ত্ব অ্যাপ্লিকেবল হবে ক্লিয়ার হয়েছে এখন সো বোরের তত্ত্বকে কাজে লাগিয়ে যদি আমরা হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে রেডিয়াস অফ দা nth অরবিট বার করি এবার কেমিস্ট্রিতে তোরা এটা পড়েছিস আমি বলবো যদি এখান থেকে পারিস পড়বি নালে যদি কেমিস্ট্রিটা মনে থাকে ভালো করে কেমিস্ট্রিটা পড়বি দুটো জিনিসই একই শুধু আমার কাজে লাগবে ফাইনাল ফর্মুলা কিন্তু আমার দরকার এবার আমাদের বোর্ডে কি আসেনি হ্যাঁ nth অরবিটের রেডিয়াস কিন্তু ক্যালকুলেশন করতে বোর্ডে এসেছে বোর্ডে এই কোশ্চেনটা দিয়েছে যে বোর্ডের তত্ত্ব থেকে n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো রিডিউস দ্য এক্সপ্রেশন অফ দ্য মানে রেডিয়াস অফ দ্য nth অরবিট ফ্রম দ্য বোর্ডস থিওরি তাহলে এটা কিন্তু পরীক্ষায় এসেছে
এটা আসার জন্য তো আমাদেরকে পথ আমাদেরকে বোর্ড দেখিয়ে দিয়েছে। দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা এখানে কি করব, রেডিয়াসটাকে বার করব। ফার্স্ট ইকুয়েশন কি বোর্ডের আমরা ফার্স্ট অরবিট থেকে বা ফার্স্ট ল থেকে পেতে পারি। ফার্স্ট ল থেকে কি হতে পারে না, তো এখানকার মধ্যে যে এটা ধর Rn, তাহলে এখানে ইন্টার বা আমাদের কুলম্বিয়ান অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, সেটার ভ্যালু কত 1/4πε0 z²/r², বা তুমি k দিয়ে লিখতে পারো k z²/r²। এবার r এর জায়গায় Rn লিখছি কেন, n এর অরবিটে আছে বলে। আর এটা কার সাথে সমান হবে mv²/r, কারণ কি সে এইভাবে ঘুরছে mv²/r। তাহলে বাইরের দিকে কাজ করছে mv²/r, ভেতরে কাজ করছে k z²/r²। সো এখান থেকে আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পারি এবং এখান থেকে আমরা v এর মান বার করতে পারি। তাহলে এখান থেকে vn এর মানটা বার করতে পারি। সো vn স্কয়ার শুড বি ইকুয়াল টু কত হবে, তাহলে দেখো একটা rn কেটে যায়, তাহলে vn শুড বি ইকুয়ালস টু kze²/mrn এরকম থাকলো। কিন্তু আর একটা জায়গা থেকে vn পাবো, কোথা থেকে, mvr ইকুয়াল টু কত হয় nh/2π। তো তোমরা মনে করতে পারো mvr ইকুয়াল টু nh/2π, এটাও আমাদেরকে বোর্ড দিয়েছিল বোর্ডের সেকেন্ড তত্ত্ব বা মানে সেকেন্ড পস্টুলেটস, mvr ইকুয়াল টু nh/2π। সেখান থেকে আমরা v বার করব, তো v এর কি করব, স্কয়ার করব। তাহলে এখান থেকে যদি v এর স্কয়ার করো, তাহলে এখান থেকে তুমি vn এর স্কয়ার করতে পারবে, কত হবে তাহলে না, তো m স্কয়ার h স্কয়ার বাই 4π স্কয়ার m স্কয়ার rn স্কয়ার, নাকি রে, এরকম কিছু হবে, তাই তো। mvr ইকুয়াল টু nh/2π, mvr ইকুয়াল টু nh/2π। এবার এই v স্কয়ার দুটোকে সমান করে দাও, এই v স্কয়ার দুটোকে সমান করলে তুমি rn এর ভ্যালুটা পেয়ে যাবে। তো সিম্পল তিনটা স্টেপের সাহায্যে তুমি এটা করে নিতে পারবে এবং এই rn এর ভ্যালুটা এভাবে মনে রাখবো আমরা। এবার তুমি যেভাবে পারবে মনে রাখো, কোনো চিন্তা করার দরকার নাই, আলটিমেটলি সব জিনিস এক জায়গাতে এসে মিট করবে। তোমার এখানে হয়তো এইভাবে দেওয়া আছে, তোমার বই হয়তো অন্যভাবে দেওয়া আছে, যেমন 2m এইগুলোকে উপরে তুলে দিয়েছে। কোনো বই কি হবে h/2πটাকে h কাট ধরে নিচ্ছে বলে h কাটের স্কয়ার থাকবে, 4π থাকবে না। অনেক বই দেখে থাকবে যারা জয়েন্ট নিট পড়বে, তো ডিপেন্ড করছে এরকম ভাবে তুমি যা চয়েস করবে। আমি তোমাকে সেজন্য বলে দিচ্ছি অনেক রকম অ্যাপ্রোচ হয়, মুখস্থ তো আমরা কোনোদিন অ্যাপ্রোচ করি না যেভাবে একটু টানা মুখস্থ করতে থাকো। যে কোনো একটা দিক দিয়ে তুমি অ্যাপ্রোচটা গেলেই হবে। তোমাকে ফাইনাল ভ্যালুটা মনে রাখতে হবে যে rn শুড বি ইকুয়াল টু kz² এরকম কিছু একটা পাচ্ছি mn দিয়ে rn এর ভ্যালুটাকে এইভাবে লিখছি আমরা। এভাবে লেখার পিছনে কারণ আছে, কারণ দেখো h তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর তার সাথে তুমি দেখতে পারো 4π স্কয়ার k e স্কয়ার m এগুলো সব কনস্ট্যান্ট। সেটা এই পার্টটাকে যদি পুরোপুরি কনস্ট্যান্ট দেখে দাও, তাহলে পরে দেখো rn ইজ প্রপোর্শনাল টু n²/z চলে আসবে। অর্থাৎ আমরা এখান থেকে এই পুরো কনস্ট্যান্ট টার্মটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি rn ইজ প্রপোর্শনাল টু n², নিচে একটা z থাকতে পারে যদি z টাকে তুমি ভ্যারি করাতে চাও। এবং যে প্রপোর্শনালিটির কনস্ট্যান্ট ছিল, সেই কনস্ট্যান্টটা যদি ভ্যালু বার করা যায়, তাহলে সেই ভ্যালুটা দেখা যায় কত আছে 0.53। আবার এটাও ভাবতে পারো যে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা যদি শুধু হাইড্রোজেনের জন্য ভাবো, শুধু হাইড্রোজেনের জন্য ভাবো, তাহলে আমি যদি এখানে শুধুমাত্র RNH মানে হাইড্রোজেনের জন্য ভাবি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে n এর অরবিট মানে কত, n তো 1, কারণ হাইড্রোজেনের প্রথম অরবিটে থাকে, ইলেকট্রন তো প্রথম অরবিটে থাকে। আর z কত হবে, হাইড্রোজেনের z তো 1, তার মানে 1 1 পুরো কেটে গেলে পরে এখানে পড়ে থাকবে কত, শুধুমাত্র এই পার্টটা। আর এই পার্টটার ভ্যালু ক্যালকুলেট করে দেখা গেছে 0.53, সেই জন্য 0.53 এইটুকু হচ্ছে অ্যাংস্ট্রম। দেখবে এটা অ্যাংস্ট্রমে থাকবে, সেটা প্রথমে বলেছিলাম। এইটাকে বলা হয় বোর রেডিয়াস, এটাকে বলা হয় বোর রেডিয়াস। এটা হচ্ছে আমাদের 0.53 অ্যাংস্ট্রম। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে এইটাকে ধরে যদি আমরা চলতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, দেখো সিম্পল কথা, যে n তম কক্ষপথের যে ব্যাসার্ধটা হবে সেটা শুড বি ইকুয়ালস টু 0.53 ইনটু কত হবে না, তো n²/z, অর্থাৎ এর অর্ডারে আসবে। এবার তুমি ভাবো যদি দ্বিতীয় কক্ষপথে যেতে চাও, তাহলে n এর ভ্যালু কত বসাবা 2, আর হাইড্রোজেন থাকলে z এর ভ্যালু তো 1, তাহলে এখান থেকে দেখো দ্বিতীয় কক্ষপথ বেরিয়ে যাবে, তৃতীয় কক্ষপথ বেরিয়ে যাবে। আচ্ছা এখান থেকে শুধুমাত্র হাইড্রোজেন কেন, আমি লিথিয়াম বেরিলিয়াম বোরন যার পারবো তার বার করতে চাইবো। কেন, লিথিয়াম বেরিলিয়াম বোরন সবগুলোর ক্ষেত্রে z এর ভ্যালু শুধু বসাবো, আর তুমি n এর কত নম্বর কক্ষপথ জানতে চাইছো সেটা বেরিয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? যেমন ধরো আমি যদি বলতে চাই এখানে একটা কোশ্চেন যে লিথিয়াম ডাবল প্লাস এর থার্ড অরবিটের রেডিয়াস কত হবে, তাহলে ফর্মুলা কি না, তো Rn শুড বি ইকুয়ালস টু 0.53 ইনটু n²/z, তাহলে 0.53 3 স্কয়ার বাই লিথিয়াম কত হয় 3 হয়, তাহলে z এর জায়গায় কত বসিয়ে দেব, 3 বসিয়ে দেব, বাস এখান থেকে যা ক্যালকুলেট হয় সেটা তোমার অ্যানসার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখো যে কোনো অ্যাটমের বার করতে পারবো, কিন্তু অ্যাটমগুলো অবভিয়াসলি কি হতে হবে, হাইড্রোজেন লাইক হতে হবে।
হাইড্রোজেন লাইক না হলে কিন্তু আবার বার করা যাবে না, তাই হাইড্রোজেন লাইক অ্যাটম হতে হবে, যেমন লিথিয়াম ডাবল প্লাস হতে হবে, বেরিলিয়াম ট্রিপল প্লাস এরকম হতে হবে, তবেই কিন্তু এটা পসিবল, আনলেস কিন্তু এটা পসিবল হবে না। প্লিজ এটা একটু মাথায় রাখবো, আই হোপ। ঠিক আছে, নেক্সট। তাহলে আই হোপ এই কনসেপ্টটা বলতে পারলাম রেডিয়াসটা। প্লিজ মনে থাকবে সবার, প্লিজ এই ভ্যালুটা একটু মনে রাখিও, এটা কাজে লাগে। ঠিক আছে, এইভাবে মনে রাখো, বা তোমাদের কেমিস্ট্রিতে যেভাবে শিখিয়েছে সেই কেমিস্ট্রিটা মনে রাখতে পারো, যেখান থেকে পারবে মনে রাখো। সব জিনিসই কিন্তু একই, আলটিমেটলি একটু একটু আলাদা থাকতে পারে, আদারওয়াইজ সবই একই থাকবে। ঠিক আছে, তাহলে বোর রেডিয়াসের ভ্যালুটা বুঝতে পারলাম, আই হোপ 0.53 অ্যাংস্ট্রম হয়, সেটা আই হোপ ক্লিয়ার হয়েছে সকলের ক্ষেত্রে। ওকে, তো একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমটা আই হোপ দেখো, সলিউশন দেওয়া আছে অবভিয়াসলি, যে ফাইন্ড দ্য, ওইটাই পড়ানোর কথা নেই, লিথিয়াম ডাবল প্লাস আয়ন গ্রাউন্ড স্টেট বলেছে। গ্রাউন্ড স্টেট মানে n এর ভ্যালু কত হবে 1, নাকি গ্রাউন্ড স্টেট মানে n এর ভ্যালু কত হবে 1, আর যেহেতু লিথিয়াম বলে তাই z কত হবে 3। তো দেখো তাই করেছিও সম্ভবত 1/3, দেখতে পাচ্ছ বাকিটা সব তো সেম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো এখান থেকে আমরা গ্রাউন্ড স্টেটে লিথিয়ামের বেরিয়ে গেল রেডিয়াস কত 0.176 অ্যাংস্ট্রম। তো আই হোপ এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম। ক্লিয়ার হয়েছে প্রবলেমটা, প্রবলেম সলিউশন বুঝতে পেরেছি আমি সকলকে। নেক্সট, ওকে, এবার ভেলোসিটি অফ ইলেকট্রন ইন nth অরবিট। ভেলোসিটি এটা আসেনি এখনো পর্যন্ত, পরীক্ষা আসেনি, হয়তো তোমাদের বছরই আসতে পারে, কারণ রেডিয়াসটা চলে এসেছে কোনো না কোনো বছর। ঠিক আছে, রেডিয়াসটা কোনো না কোনো বছর চলে এসেছে, তো যেহেতু রেডিয়াসটা কোনো না কোনো বছর চলে এসেছে, সেই কারণে আমরা দেখছি যে এক্ষেত্রে আমরা ভেলোসিটিটা বার করব। এখন আমরা ভেলোসিটি বার করার জন্য rn এর ভ্যালু অলরেডি জানি, নাকি রে? rn এর ভ্যালু অলরেডি জানি, তো rn এর ভ্যালু কত জানি না? তো এইটা হচ্ছে rn এর ভ্যালু, h²/4π² kE²m n²/z। এখন আমরা যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাটা দেখতাম তাহলে কত হতো? অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা তো mvr = nh/2π, আর এইখান থেকে আমি ভিটাকে বার করে নিতে পারবো, কারণ এখান থেকে vn কত হবে না? তো vn should be equal to nh/2π mrn, দেখতেই পাচ্ছ। তাহলে rn এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেওয়া যায়, তাহলে mvr = nh/2π, এখান থেকে যদি আমি এই rn এর জায়গায় rn এর ভ্যালুটা বসাই, তাহলে পরে কি আমি vn টা পেয়ে যাব? তাহলে এইভাবে vn টা বার করে নেব, 3-4টা লাইনের মধ্যে vn টা বেরিয়ে যাবে। সো vn টা এইভাবে বেরিয়ে যাবে এবং vn এর ভ্যালুটা এরকম আসবে, nh/2πm 4π² k²m/h² z/n² যা আছে তাই থাকবে। এখন দেখো n² আর n আছে, তাই একটা n কেটে যাবে, সেজন্য v is proportional to something by n হয়, কিন্তু মাথায় রাখবে। তাই দেখ এটা এগেইন কি হচ্ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাই v is proportional to z/n, অর্থাৎ v n এর সাথে প্রপোর্শনালিটি কি হয়, মানে ইনভার্স। তার মানে যত তুই কাছে আসবি n এর ভ্যালু কমবে, ভেলোসিটি তত কি হবে, বাড়বে। তার মানে এই কাছের অরবিটে স্পিড বাড়বে আর দূরের অরবিটে স্পিড কি হবে, কমবে। এটা আমাদের সোলার সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, গ্র্যাভিটেশনে পড়েছিস t² প্রপোর্শনাল টু কি হয় r³ বা v should be equal to √gm/r+h, এটা পড়েছিস তোরা। অর্থাৎ যত কাছে থাকবো ভেলোসিটি তত কি হবে, বাড়বে। তাহলে এখানকার ভেলোসিটি বেশি হবে, এখানকার ভেলোসিটি আস্তে আস্তে কম হবে, সেটা এখানে বলা হয়েছে। এবং এই টার্মটাকে যদি ক্যালকুলেট করা যায়, এটা একটা ফ্যান্টাস্টিক টার্ম আছে, এই টার্মটাকে যদি পুরো ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেট করে দেখা যায় এরকম একটা মান আসছে। এবার এই মানটাকে যদি ভাবা যায়, দেখ এটা প্রায় আলোর বেগের কাছাকাছির অর্ডার 10⁶। তো এই অর্ডারটাকে যদি দেখা যায় অ্যাপ্রোচ করে, প্রায় এই অর্ডারটা অ্যাপ্রোচ করে c/137 এর সঙ্গে, c/137 এর সঙ্গে। সেই জন্য অনেক সময় আমরা কি লিখি, vn should be equal to c/137 into z/n, এই ভ্যালুটা এর সঙ্গে। এবং এইটাকে বিশেষ একটা নাম দেওয়া হয়েছে, সোমারফিল্ড হাইপারফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবে, এটার নাম। সো তোদের বই থাকবে না এটা কিন্তু, হ্যাঁ পিডিএফ থেকে নিয়ে নিস কখন। সো সোমারফিল্ড হাইপারফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, এটা হচ্ছে সেই c/137 কে বলা হয়, বা এই পুরো টার্মটাকে তোমরা বলতে পারো 2πm k²/h, এই পুরো টার্মটাকে বলে সোমারফিল্ডের হাইপারফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। তো এটা মাথায় রাখবো আমরা, যে আমরা হাইপারফাইন কনস্ট্যান্ট এটা কেন বলছি বলতো, শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে, যে সোমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবকের মান কত হয়, যেটা ইংলিশ টার্মটা এই বড় একটা টার্ম। ঠিক আছে, সো এটা ভ্যালু হচ্ছে c/137। সো আমরা একটা কথা মাথায় রাখবো, যে v is proportional to কত হয়, z/n, v is proportional to কত হয়, z/n, এটা মাথায় রাখবো। যত n এর ভ্যালু বাড়বে ভেলোসিটি তত বাড়বে। যেমন ভাবে আমরা রেডিয়াসটাকে চেঞ্জ করলাম এবং যেমন ভাবে দেখলাম যে রেডিয়াসটা শুধুমাত্র হাইড্রোজেন নয়, হাইড্রোজেন লাইক যে কোনো অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করা যেতে পারে, তেমনি ভেলোসিটিও কি বার করা যেতে পারে না? অবভিয়াসলি স্যার। আপনি যদি লিথিয়াম বলেন z এর ভ্যালু কত বসাবো, লিথিয়াম 3 বসাবো। যদি হিলিয়াম হয় কত বসাবো, 2 বসাবো। আর কত নম্বর অরবিটের ভেলোসিটি চাইছেন এর মান বসিয়ে দিলাম। আর এই প্রপোর্শনালটা তো জানি c/137, বা এটা একটু মুখস্থ রেখে দিও, তোমাদের কেমিস্ট্রিতে থাকবে না হয়তো,
2.18 into 10 to the power 6 এটা একটু মুখস্থ রেখে দিয়েছি 2.18 কেন মুখস্থ রাখার কথা বলছি ফাইনাল টার্মগুলো কারণ তোমার যদি লক্ষ্য ঠিক থাকে যে এখানে পৌঁছাবো ভেতরে ভুলভাল হলেও ওখানে আলটিমেটলি ওখানে পৌঁছাবো ঠিক আছে ক্লিয়ার হচ্ছে বুঝতে পারলাম তো অ্যাট লিস্ট যেন একটা প্রুফের ক্ষেত্রে লাস্ট লাইনটা ঠিক হয় লাস্ট লাইন যদি ভুলে যাও কি বার করবা তাহলে তো প্রমাণই মনে থাকবে না সেই জন্য ইনিশিয়াল আর লাস্টটা মনে থাকলে কি হয় মাঝের গুলো অটোমেটিক্যালি মনে থাকে বেশি পরিমাণে তো লাস্ট লাইন তুমি যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু প্রমাণ সহজে মনে থাকে না সেই জন্য এই টার্মটা একটু মেমোরিতে রাখতে পারো আনলেস তুমি এখান থেকে বার করতে পারবা একদম লজিক্যালি তো এটা আবার বসিয়ে ক্যালকুলেট করার থেকে ডাইরেক্ট এটা বসিয়ে দিতে পারো পরীক্ষা হলে এত দূর পর্যন্ত করতে হবে না পরীক্ষা হলে তুমি এটা রাখতে পারো কিন্তু এটা আমি বলছি কিসের জন্য অঙ্কের জন্য এটা বলছি আমি অঙ্কের জন্য ম্যাথসের জন্য যখন ম্যাথস লাগবে তখন তোমার এগুলোকে ভাবতে হবে না একদম পুরো রেডি মাল আছে এখানে সো একদম পুরো এখান থেকে দিয়ে দিতে পারবে অঙ্ক হয়ে যাবে এখান থেকে ক্লিয়ার হয়েছে বলতে পারলাম তাহলে সোমার ফিল্ডের হাইপারফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টটা বলতে পারলাম c/137 হয় এখান থেকে আই হোপ ভেলোসিটির পার্টটা আমার গেল প্রপোর্শনাল টু z/n হয় ক্লিয়ার হচ্ছে এত পর্যন্ত বলতে পারলাম প্রণয় বুঝতে পেরেছিস নেক্সট তাহলে এবার করব টাইম পিরিয়ড বল টাইম পিরিয়ডের ফর্মুলা তো আমরা জানি t শুড বি ইকুয়াল টু কত 2πr/n নাকি তাহলে obviously যে কোনো অরবিটের টাইম পিরিয়ডটা আমরা বার করতে পারবো সো টাইম পিরিয়ড শুড বি ইকুয়াল টু 2πr/n দেখতেই পাচ্ছ 2πr/v তো এই মানগুলো rn এর মান তুমি জানো একটু আগে মুখস্থ করে নিয়েছো নিশ্চয়ই ধরে নেব যে তুমি মুখস্থ করছো rn আর vn এর মানটা নিশ্চয়ই তুমি মুখস্থ করে নিয়েছো তাহলে rn আর vn এর মানটা মুখস্থ করে নিলে এখানে বসাও বসিয়ে তুমি টাইম পিরিয়ডের ভ্যালুটা এটাই পাবে এবং তুমি দেখতে পাচ্ছ টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু n কিউব অর্থাৎ যত n এর ভ্যালু বাড়বে টাইম পিরিয়ডের ভ্যালু তত কি হবে কিউব আকারে বাড়বে মানে ফার্স্ট অরবিটে যা টাইম পিরিয়ড হবে সেকেন্ড অরবিটে ফার্স্ট অরবিটের 8 গুণ হবে টাইম পিরিয়ড 10 টাইম পিরিয়ড ইজ n কিউব প্রপোর্শনাল সো টাইম পিরিয়ডটা তোমাদের হয়তো ছায়ার বই নেই প্লিজ এখান থেকে নোট ডাউন করে নিও পরে পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো বা অ্যাপে পেয়ে যাবা সেখান থেকে তুমি এটা করে নিতে পারো ইজি বুঝতে পারছো টাইম পিরিয়ড ইকুয়াল টু 2π/v এখান থেকে তুমি ইজিলি বার করে নিতে পারো টাইম পিরিয়ডটা ক্লিয়ার হয়েছে বলতে পারলাম তাহলে rn আর vn এর ভ্যালু বসাবো এগেইন তুমি দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে কনস্ট্যান্ট এই পার্টটা পুরোপুরি কনস্ট্যান্ট h³/4π² তো এই পার্টটা যেহেতু পুরোপুরি কনস্ট্যান্ট থাকছে এগুলো আমারও মনে থাকে না কিন্তু তোমরা পরীক্ষা দেবে তোমার মনে রাখতে হবে ঠিক আছে tn শুড বি ইকুয়াল টু এইটাই হয় ক্লিয়ার হয়েছে বলতে পারলাম অপশন ক্লিয়ার হলো এই যদি কারোর গরম লাগে ঠান্ডা লাগে পেছনে চলে যায় যার গরম লাগে সামনে চলে যায় সামনে চলে যায় এখানে বস দেখ ভালো হ্যাঁ আরে এই তো বই বোর্ডেই তো বই আছে সব অনেক কিছু নেই স্বাভাবিক কিন্তু পড়াচ্ছি সব আছে মানে টপিক কভার করছে তো বেশি পড়াচ্ছি কম তো নয় আরে এগুলো কি বলতো টাইম পিরিয়ড বার করা বোকা বই নাই সোজা জিনিস তো ঠিক আছে বোকা আচ্ছা rn vn তো আছে তাই না তো ওগুলো তো আসবে না আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে আগে পুরোটা পড়ে নি তারপর দেখি কোনটা আসবে না আসবে নেক্সট আচ্ছা তারপর কি আছে ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রন বল ফ্রিকোয়েন্সি বার করতে পারবে কেন এগুলো বলছি আরে সোজা তো n শুড বি ইকুয়াল টু কত 1/t আচ্ছা ফ্রিকোয়েন্সি কে n লিখিস না এই তো অরবিট লিখছিস f লিখ ফ্রিকোয়েন্সি শুড বি ইকুয়াল টু 1/t আস্তে বাবা পড়াইনি কিছুই আমি এখনো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t হয় তো টাইম পিরিয়ড যেহেতু পেয়ে গেছো দেখো জাস্ট উল্টে গেছে তাই ফ্রিকোয়েন্সি শুড বি ইকুয়াল টু 1/n কিউব তো obviously এগুলো খুব সহজ পার্ট বলে আমি এখানে জাস্ট ইনক্লুড করে দিয়েছি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড হয় সো ফাইনাল ফর্মুলাটা আমরা এখান থেকে আই হোপ বার করে নিতে পারবো তো আমি যদি পরীক্ষায় দিই আই হোপ তোমরা বার করতে পারবে টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি সিম্পল ফর্মুলা দিয়ে বার করে নেব আমরা ক্লিয়ার হয়েছে বুঝতে পারলাম ব্যাপারটা তাহলে f প্রপোর্শনাল টু 1/t করে দিলে পরে এখান থেকে বেরিয়ে যায় ক্লিয়ার হয়েছে নেক্সট কাইনেটিক এনার্জি স্টার দিয়ে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আছে এনার্জি অফ অরবিট তোমরা এটা পড়েছো এনার্জি অফ অ্যান অরবিট তাহলে কোন একটা ইলেকট্রন যখন কোন একটা অরবিটে ঘুরছে তখন তার দুটো এনার্জি হবে একটা কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এখন কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয় হাফ mv স্কয়ার আর v তো একটু আগে পেয়েছিস তুই বুঝতে পারছিস ব্যাপারটা তাহলে হাফ mv স্কয়ার আর vn এর ভ্যালু তো অলরেডি জানিস এটা বেরিয়েছিল vn এর ভ্যালু কি করে পেলি vn এর ভ্যালুটা mvr nh/2π মনে পড়ছে mvr nh/2π এখান থেকে v টা বার করলাম বুঝতে পারলি না এইটা কোথা থেকে এসেছে বলতো mvr কত nh/2π এখান থেকে vn n ধর n কত হবে না তো nh/2π mrn দেখতে পাচ্ছিস তোরা তাহলে এখানে বসিয়ে দিলে পরে দেখ আমরা কাইনেটিক এনার্জি পাচ্ছি কিন্তু rn এর ভ্যালুটা তখনো বসানো নাই কিন্তু rn এর ভ্যালু অলরেডি আমরা জানি নাকি rn এর ভ্যালু অলরেডি আমরা জানি
তাহলে বেসিক্যালি কাইনেটিক এনার্জি কত হচ্ছে যদি Rn এর ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে দেখ Rn স্কয়ার Rn একটা দিয়ে একটা Rn এর ভ্যালু বসালাম ব্যাপারটা বুঝতে পারছিস একটা Rn রাখছি একটা Rn এর ভ্যালু বসাচ্ছি এখানে আমরা ঠিক আছে কারণ আমি কাইনেটিক এনার্জিটা Rn এর অর্ডারেই আনবো কারণ পোটেনশিয়াল এনার্জিটা আমার Rn এর অর্ডারে বের হবে কেন বলতো বিকজ পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই কত হয় r এই r যাতে আমার টোটাল এনার্জিটা যোগ করতে কি হয় সুবিধা হবে আনলেস আমি Rn স্কয়ার বসিয়ে দিলে আরেকটা ফর্মুলা বেরিয়ে যাবে সবই একই জিনিস জাস্ট একটু ঘোর প্যাচ আছে তাহলে আমি এখানে কি দেখলাম mvr nh/2 পাই থেকে v টা বার করলাম mvr nh/2 পাই থেকে v টা বার করলাম এবং কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয় হাফ m v স্কয়ার v এর মান এখানে বসালাম দিয়ে নিচে আসছে Rn এর স্কয়ার Rn এর স্কয়ারের মধ্যে থেকে একটা Rn রাখলাম আর আরেকটা Rn এর মান বসালাম আরেকটা Rn এর মান বসালে পরে কাইনেটিক এনার্জিটাকে এইভাবে আমরা লিখতে পারছি দেখতেই পাচ্ছ তোমরা m সব কেটে যাচ্ছে দেখতে পাচ্ছিস তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু আমার দাঁড়াচ্ছে কত 1/2 kz²/Rn ক্লিয়ার হচ্ছে এবার k এর ভ্যালু তুই জানিস আগেই নিশ্চয়ই তাহলে k কত হয় ক্লিয়ার তো এখান থেকে কাইনেটিক এনার্জিটা আমরা এইভাবে লিখতে পারছি কাইনেটিক এনার্জি শুড বি ইকুয়াল টু হাফ kzd ইনটু e বাই n কারণ কেন স্কয়ার নাই কেন এখানে স্কয়ার থাকবে একটা হ্যাঁ z²/Rn ওকে এবার বুঝতে পারলাম পুরোটাকে এখান থেকে আমি এইভাবে লিখলাম এবার আমরা যে এই পুরো ভ্যালুটাকে বার করি যেটা এখান থেকে এখান থেকে পেলাম পুরোটা এখান থেকে যেটা পেলাম এই যে এখানে ক্যালকুলেট করে z/Rn রাখলাম দিয়ে বাকিটুকু যেটুকু পেলাম এই ভ্যালুটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে কত 13.6 দেখতে পাচ্ছ তোমরা ইন টার্মস অফ ইলেকট্রন ভোল্ট জুলে নয় কিন্তু ইলেকট্রন ভোল্ট তাহলে এই পুরো পার্টটার ভ্যালু দাঁড়াচ্ছে 13.6 সেই জন্য দেখতে পাচ্ছ কাইনেটিক এনার্জি শুড বি ইকুয়ালস টু 13.6 ইনটু z²/n² একটা কথা মাথায় রাখবি ইলেকট্রনের টোটাল এনার্জি কিন্তু নেগেটিভ এবং সেই নেগেটিভের ভ্যালু কত হয় -13.6 এখানে দেখ +13.6 কারণ কাইনেটিক এনার্জি ক্যান নেভার বি নেগেটিভ তো কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি সেম হয় কোথায় ইলেকট্রনের ক্ষেত্রে এটা সেম হয়েছিল কোথায় গ্র্যাভিটেশনের ক্ষেত্রে মনে করে দেখ গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কিন্তু একটা স্যাটেলাইটের কাইনেটিক এনার্জি যা ছিল টোটাল এনার্জিও তাই ছিল কি ছিল -gmm/2r মনে করছে -gmm/2r স্যাটেলাইটের ক্ষেত্রে ছিল যারা জয়েন্ট দেবে এগুলো কিন্তু মনে রাখতে হবে -gmm/2r ছিল তাহলে এখানেও দেখো তাই আছে শুধুমাত্র মাইনাসটা কি হয়ে গেছে এখানে প্লাস হয়ে গেছে সেজন্য তোমরা দেখবে এই পার্টটা তোমাদের থাকতে পারে এইগুলো তোমাদের বইয়ে নাও থাকতে পারে কিন্তু এগুলো কি হয়েছে ক্যালকুলেট করে রেখে দেওয়া হয়েছে যদি কোশ্চেন তোমাকে কাইনেটিক এনার্জি দিয়েই চাই যাতে তুমি পরবর্তী ক্ষেত্রে বার করতে পারো ক্লিয়ার হয়েছে কোশ্চেন যদি শুধুমাত্র কাইনেটিক এনার্জি দিয়ে চাই তাহলে যেন আমরা এই ভ্যালুটা বার করতে পারি 13.6 ইনটু z²/n² হবে কোথা থেকে এলো পরপর এখানে ডেসক্রিপশন দেওয়া আছে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যে আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা কি জানি হাফ m v স্কয়ার আর mvr nh/2 পাই থেকে v টা বার করলাম এখানে বসিয়ে দিলাম নিচে কি এলো স্যার পুরো ক্যাটাগরি করে দেখলাম Rn² আসছে আমরা কি করলাম একটা Rn রাখলাম আর একটা Rn এর ভ্যালু বসালাম Rn এর ভ্যালু কোথা থেকে বসালাম ওই যে মনে পড়ছে রেডিয়াস অফ দা nth অরবিট বার করলি সেই Rn এর ভ্যালুটা এখানে পুট করলি পুট করে দেখে এরকম একটা ভ্যালু আসছে এই ভ্যালুটার মানটা বসালাম যেখানে m পাই k e এগুলো সব বসালাম বসানোর পর দেখছি কি দাঁড়াচ্ছে 13.6 আসছে आंसर তার মানে কাইনেটিক এনার্জি কি হচ্ছে 13.6 ইনটু z²/n² এই ফর্মুলা মেইনটেইন করছে তার মানে কাইনেটিক এনার্জি দেখ যত আমি উপরের দিকে যাব কাইনেটিক এনার্জি ভ্যালু আস্তে আস্তে কি হবে বলতো কমবে নাকি রে n² এর সাথে নিশ্চয়ই বুঝতে পারছিস কমবে তাহলে একটা হাইড্রোজেন আইটের আমার ক্ষেত্রে যত উপরে যাব আমার কি হবে কাইনেটিক এনার্জি আস্তে আস্তে কমতে থাকবে ক্লিয়ার হয়েছে কাইনেটিক এনার্জি কমবে তার টোটাল এনার্জি কি হবে বলতো অ্যাকচুয়ালি বাড়বে পরে দেখাবো ওটা ক্লিয়ার হয়েছে তাহলে কাইনেটিক এনার্জি কি বোঝাতে পেরেছি আমরা ওইখানে ক্যালকুলেট করে রেখেছে ওরা তাই না দেখিনি ক্লিয়ার হয়েছে বুঝতে পারলাম ক্লিয়ার নেক্সট এবার কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি তাহলে কাইনেটিক এনার্জিটা বার করলাম মনে রাখবি কাইনেটিক এনার্জি কি ছিল প্লিজ এই জায়গা মনে রাখবি যে হাফ সামথিং বা এইটা মনে রাখতে পারিস পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি হয় q1 q2/r এখানে লিখছিলাম k * q1 q2/r এবার q1 এর জায়গায় কি লিখবি zd আর q2 এর জায়গায় কি লিখবো -e কেন কি পোটেনশিয়াল এনার্জি কিন্তু কি হয় সাইন কনভেন্ট মানে কারণ পোটেনশিয়াল এনার্জি পজিটিভ হতে পারে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হতে পারে সেজন্য e টাকে ইলেকট্রনটাকে আমরা এখানে নেগেটিভ লিখছি বিকজ পোটেনশিয়াল তোমার পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তাহলে ze * -e লিখেছি বাই rn আছে দেখতে পাচ্ছ এবার rn এর ভ্যালুটা বসাতেও পারো নাও বসাতে পারো যদি rn এর ভ্যালু না বসাও তাহলে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা দেখো এরকম দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ যেটা আমরা একটু আগে কাইনেটিক এনার্জি ফর্মুলা এরকম পেয়েছিলাম শুধু পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে পার্থক্য কি বলতো এখানে একটা 2 ছিল মনে পড়ছে এখানে একটা 2 ছিল দেখতে পাচ্ছ তোরা যদি আরেকবার দেখি একই জায়গায় আছে দেখো ওখানে একটা 2 আছে এক্সট্রা স্কয়ার ছিল 2 আছে আর এখানটা 2 থাকবে এটা হচ্ছে পার্থক্য আদারওয়াইজ সব সেম
এবার কি করতে পারি বলতো, নরমালি আমি ভাবতে পারি যে আমার কাইনেটিক এনার্জি কত স্যার, না তো কাইনেটিক এনার্জি তো হাফ এম, সরি কত আছে না তো কে জেড ই স্কয়ার বাই কত আর এন, আর উপরে কত 2, আর পোটেনশিয়াল কত হচ্ছে না তো মাইনাস কে জেড ই স্কয়ার বাই কত হচ্ছে আর এন। এবার যদি আমি টোটাল বার করতে চাই, দেখ এখান থেকে যোগ করাটা খুব সহজ, তোদের বইয়ে এটাই করা আছে, দিয়ে শেষে গিয়ে কি করা আছে, আর এন এর ভ্যালুটাকে পুট করা আছে, বুঝতে পারছি ব্যাপারটা। তার মানে এখান থেকে যে আমি টোটাল এনার্জিটা বার করতে চাইতাম, তাহলে কাইনেটিক এনার্জি প্লাস কি করতাম পোটেনশিয়াল এনার্জি, দিয়ে দেখ টোটালটা কি বেরোতো বলতো, মাইনাস কে জেড ই স্কয়ার বাই 2 আর এন বেরোতো, বুঝতে পারছিস ব্যাপারটা। দিয়ে আর এন এর ভ্যালু পুট করলে আমরা টোটাল এনার্জিটা এইভাবে বার করতাম, তোদের বই এটাই করা আছে। কিন্তু যেহেতু তোদের পড়াচ্ছে সেজন্য কাইনেটিক এনার্জিটাকে আলাদাভাবে করা আছে, পুরো ভ্যালু বার করা আছে, কিন্তু মাঝে স্টেপগুলোকেও রাখা আছে। সেরকম ভাবে দেখ পোটেনশিয়াল এনার্জিটাকেও করা আছে, দেখতে পাচ্ছিস পোটেনশিয়াল এনার্জিটাকে আলাদা করে রেখেছি যাতে আমি পরে গিয়ে আবার এখান থেকে কাজ করতে পারি। তো পোটেনশিয়াল এনার্জিটাকে ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে কত হচ্ছে না তো মাইনাস অফ সামথিং এরকম কিছু আসছে বাই দ্য ক্যালকুলেশন অফ দিস সেম ক্যালকুলেশন, বুঝতে পারছো নিশ্চয়ই। আর এন এর ভ্যালু বসিয়েছি, দেখতে পাচ্ছ আর এন এর ভ্যালু বসানোর পর এরকম কিছু একটা দাঁড়াচ্ছে, এবং এটাকে ক্যালকুলেট করে দেখা গেছে কত হচ্ছে 27.2, আগেরটা কত ছিল 13.6, তাহলে 27.2 আর 13.6 এর মধ্যে অন্তর কত রে 2 এর, দেখ 2 এর না, তাহলে হিসেব মতো 13.6 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 27.2, তাই তো হওয়া উচিত। পোটেনশিয়াল এনার্জি যা হবে কাইনেটিক এনার্জি তার কি হবে, হাফই তো হবে, তাই তো হাফ ছিল, কিন্তু উইথ এ নেগেটিভ সাইন নাকি, তার মানে ওইটা যা হবে এটা তার নেগেটিভ হবে দুগুণ। বুঝতে পারলাম ব্যাপারটা, দেখ সব সব লজিক্যালি মিলছে, সব লজিক্যালি, দেখ লজিক যা লজিক্যালি সব মিলছে, তাহলে ওটা মুখস্থ করার জন্য সহজ সহজ কেন, দাঁড়া যাবো। তাহলে কাইনেটিক এনার্জি কত হলো 13.6, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে 27.2, কিন্তু কত যাবে মাইনাস, তাই এটা মনে রাখা অনেকটা ইজি। বুঝতে পারছি ব্যাপারটা। আমি এটা এই কারণে মনে রাখতে বলছি বিকজ অফ দ্য ক্যালকুলেশন ম্যাথ জয়েন্টলি যদি টুক করে কোশ্চেন দিতে যাবে এখান থেকে অ্যাপ্রোচ করতে পারে, এত কিছু যেন করতে না হয় আমাকে, এত কিছু যেন আমাকে করতে না হয়। ক্লিয়ার হয়েছে? এই তোর যদি ঠান্ডা লাগে তুই সামনে বেঞ্চে চলে আয়, তো ক্লিয়ার হচ্ছে এত পর্যন্ত, এত বুঝতে পারলাম, ক্লিয়ার হচ্ছে সবার? তাহলে এবার আমরা কি শিখলাম, কাইনেটিক এনার্জি, আর কি করলাম পোটেনশিয়াল এনার্জি, এবার কি শিখবো তাহলে টোটাল এনার্জি। তাহলে এবার আমরা করব কি টোটাল এনার্জি অফ দা সিস্টেম। সো দেখো টোটাল এনার্জি মানে কত হয় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই করেছে। সেইজন্য আমরা কাইনেটিক এনার্জি ভ্যালু এটা জানি, পোটেনশিয়াল ভ্যালু এটা জানি। দেখো আলটিমেটলি 1/2 দিয়ে 9 এ এইভাবে এনেছে ওরা, আলটিমেটলি দেখো দ্বিগুণ টিগুণই হবে, আর তাছাড়া কিচ্ছু ফর্মুলা নাই, সব সেম। বা আমি যেভাবে গেলাম তুমি সেভাবে যেতে পারো, এই যে এখান থেকে এইটা করতে পারো, এটা করার পর আর এন এর ভ্যালু বসাও, আর এন এর ভ্যালু যখনই তুমি বসাবে দেবে ফাইনাল ভ্যালু এরকম কিছু দাঁড়িয়ে যাবে, বুঝতে পেরেছি? ফাইনাল ভ্যালু এরকমই দাঁড়াবে, এবং টোটাল এনার্জি কি হবে প্রপোর্শনাল টু 1/n² উইথ এ নেগেটিভ সাইন, প্রপোর্শনাল টু 1/n² উইথ এ নেগেটিভ সাইন। তাহলে যে কোনো একটা উপায়ে যেতে পারো, এই উপায়েও যেতে পারো, বা আরেকটা উপায়ে যেতে পারো যেটা স্লাইডে উপায় আছে সেটা হতে পারে, বা আমি টোটাল এনার্জিটা বার করে এরকম করলাম, করার পর ফাইনালি আমি কি পাচ্ছি না তো 2m pi² k² e⁴ বাই h² z² বাই n², এটা হচ্ছে টোটাল এনার্জির ফর্মুলা। এবং এইটা দেখতে পাচ্ছ অবভিয়াসলি কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টটাকে ক্যালকুলেট করলে দাঁড়ায় এরকম কিছু, এবং এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি কত দিয়ে ভাগ করতে হবে 1.6 * 10⁻⁻⁹ দাঁড়ালে দাঁড়ায় -13.6 z² বাই n²। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু 13.6 z² বাই n² e⁻ev। এবার দেখ এটা মাইনাস, কিন্তু দেখ তোরা মনে করে দেখতে পারিস যে আমরা কাইনেটিক এনার্জি পেয়েছিলাম, যদি মনে করতে পারিস দেখ সেম ছিল কিন্তু মাইনাস ছিল না, তাহলে কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি কিন্তু সেম, শুধুমাত্র একটা মাইনাসের পার্থক্য। দ্যাট মিন্স যে টোটাল এনার্জি হবে কি নেগেটিভ অফ কি হবে কাইনেটিক। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারলাম। এখন টোটাল এনার্জি নেগেটিভ মানে কি জীবনে বহুবার তো শিখে এসেছি, এটা হচ্ছে একটা বাউন্ড সিস্টেম, বহুবার পড়েছি, যখন গ্র্যাভিটেশন পড়াই তখনও পড়েছিলাম, আগেও বলেছি আজও বলছি, নেগেটিভ এনার্জি মানে সে বাউন্ড আছে, বাউন্ড টু কার পক্ষে আছে, ইলেকট্রন নিউক্লিয়াসে বাউন্ড হয়ে আছে, ইলেকট্রন বেরোতে পারবে না যতক্ষণ না তার এনার্জি কত হচ্ছে 0, সেজন্য ইট ইজ এ বাউন্ড সিস্টেম। যেমন আমরা বাউন্ড টু আর্থ আছি, আর্থ থেকে আমরা সহজে বেরোতে পারবো না আনলেস আমাদের এনার্জি কত হচ্ছে 0, আমাদের টোটাল এনার্জি কত -gmm/r, কারণ আর্থের পটেনশিয়ালে আমরা আবদ্ধ আছি, যতক্ষণ আর্থের পটেনশিয়াল থেকে বেরোতে পারবো। সেই রকমই এই নিউক্লিয়াসের তো একটা হিউজ পটেনশিয়াল আছে, তাহলে এই পটেনশিয়ালটা কত দূরে যায় শেষ হয়, যদি আমরা থিওরিটিক্যালি দেখি ইনফিনিটি, তাই দেখ ইনফিনিটি, এর মানে ইনফিনিটি হলে টোটাল এনার্জি কত হবে 0, সেজন্য আমরা
থিওরিটিক্যালি বলতে পারি যে এটা ইনফিনিটি পর্যন্ত ইলেকট্রনকে টানবে, কিন্তু ইনফিনিটি পর্যন্ত তো যায় না, অ্যাকচুয়ালি কিছু দূর পর গিয়ে কি হয়ে যায়, সে বাইরে বেরিয়ে যায়। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো কনসেপ্টটা? সো আই হোপ টোটাল এনার্জি কনজারভেশন বা টোটাল এনার্জিটা বুঝতে পারলাম। টোটাল এনার্জির ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রেখো, কাজে লাগে। আর টোটাল এনার্জির ক্ষেত্রে এটাও কাজে লাগে অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা শুধুমাত্র হাইড্রোজেনের টোটাল এনার্জি জেনে নিয়েছি, তার মানে কি আমরা এখান থেকে লিথিয়ামের বার করতে পারবো, বেরিলিয়াম। একটু আগে একটা অঙ্ক করলাম রেডিয়াস দিয়ে, মনে করে দেখো সেম ভাবে জেড আর এন এর ভ্যালু শুধু চেঞ্জ করে, শুধু মাথায় রাখবো দেখো টোটাল এনার্জিতে কিন্তু জেডটা স্কয়ার আকারে আছে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, জেডটা স্কয়ার আকারে আছে। তাহলে যদি আমি আমরা হাইড্রোজেনারি স্তরগুলোকে বানাই, তাহলে প্রথম স্তরটা কত হবে স্যার? -13.6। পরেরটা কত হবে স্যার? না তো -13.6 বাই কত হয়ে যাবে? 4। পরেরটা কত হবে? -13.6 বাই 9 এন্ড সো অন, এভাবে চলবে। তুই একটা জিনিস লক্ষ্য করতে পারিস যে প্রথমেরটা 13 হলে পরেরটা দেখ অ্যাপ্রক্স 3 এর কাছাকাছি আসছে, 3 4 12 সামথিং, মানে দেখ 13 থেকে 3 এর গ্যাপটা কত? 10। কিন্তু পরের গ্যাপটা দেখ কম, ঠিক না? তো এখানে 3 আর এখানে দেখ কত আসছে? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1.5। গ্যাপ আস্তে আস্তে কি হচ্ছে বলতো? সরু। সেজন্য কেমিস্ট্রি স্যার তোদের হয়তো পড়িয়েছেন যে প্রথম অরবিট থেকে সেকেন্ড অরবিটের যা গ্যাপ হবে, সেকেন্ড অরবিট থেকে কিন্তু থার্ড অরবিটের গ্যাপ সেম রকম হবে না। গ্যাপটা আস্তে আস্তে সরু হতে 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 আলটিমেটলি একটা টাইম পর কি হয়ে যাবে বলতো? কন্টিনিউয়াস হয়ে যাবে। এবং সেই জায়গাটায় আমার টোটাল এনার্জি কত হয়ে যাবে বলতো? 0। সেই জায়গাটা টোটাল এনার্জি হয়ে যাবে 0। তখন ইলেকট্রনটা ফ্রি হবে, আনলেস ইলেকট্রন ফ্রি হবে না। সেই জন্য আমাদের হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকলেও তার ইমাজিনারি স্টেট কিন্তু এরকম হতে পারে, বিকজ অফ দ্য কোয়ান্টাইজড কোয়ান্টিটি। কোয়ান্টাইজড থাকার জন্য এন এর ভ্যালু বিভিন্ন রকম হবে, এবং সেক্ষেত্রে আমাদের কি হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এরকম বহু স্টেট তোরা দেখতে পাবি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? টোটাল এনার্জি ক্ষেত্রে বোঝাতে পারলাম আমরা? ক্লিয়ার হয়েছে? সিচুয়েশনটাকে অ্যানালাইজ করতে পেরেছি। নেক্সট আমরা কি বলবো? টোটাল এনার্জি অফ ইলেকট্রন ইন nth অরবিট। দেখ ইলেকট্রন গুলোকে এখানে লিখে দেওয়া আছে এনার্জি গুলোকে। তো ফার্স্ট একটা কত বলেছিলাম? -13.6। পরেরটা কত লিখেছিলাম? -13.6 বাই কত? 4। সেটা ক্যালকুলেট করে দেখা গেছে 3.4। আবার এটা কত হবে? বাই 9। তো বলেছিলাম 1.5 সামথিং হবে। তারপর এটা দেখ গ্যাপ গুলো বুঝতে পারছিস আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। কমতে কমতে একটা টাইম পর কত হয়ে যাবে বলতো? 0। কিন্তু তুই দেখ এটা আলটিমেটলি 0 হবে না, অ্যাকচুয়ালি ও হতেই থাকবে, কারণ ফ্র্যাকশনে কমতে 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 কোথায় অনেক চলে যাবে। সেজন্য আমরা অ্যাকচুয়ালি বলে দিই কি এরপরই মোটামুটি ও কি ফ্রি হয়ে যায়, আর থাকে না, ও বাউন্ডে এত লোয়ার এনার্জি হয়ে যায়, বা এই নিউক্লিয়াসের পোটেনশিয়াল এত কমে যায়, ইলেকট্রনটা মোটামুটি ফ্রি হয়ে যায়, আর পারে না থাকতে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে গল্প। ক্লিয়ার হলো? এবং n = 1 2 3 4 5 6 7 8 এরকম করে বিভিন্ন রকমের অরবিট থাকতে পারে, এবং আমরা এখানে দেখতে পাবো ইলেকট্রন জাম্প করছে, ইলেকট্রন এরকম ভাবে জাম্প করছে। তাহলে দেখ এইখান থেকে ইলেকট্রনের এত দূর পর্যন্ত জাম্প করলে পরে যে এনার্জি গ্যাপটা আছে সেটা হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্টের গ্যাপ। দ্যাট মিন্স এখান থেকে ইলেকট্রন জাম্প করে যদি 2 থেকে 1 এ আসে, তাহলে সে যে শক্তিটা রিলিজ করবে সেটা হচ্ছে 10 ইলেকট্রন ভোল্টের শক্তি রিলিজ করবে। তাহলে 10 ইলেকট্রন ভোল্টের শক্তি যদি রিলিজ করে, তাহলে আমরা একটা সিম্পল ফর্মুলা জানি E = hc/λ। তাহলে E এর ভ্যালু যদি 10.2 into 1.6 into 10 to the power -19 বসাই, hc এর ভ্যালু বসাই, তাহলে আমরা এখান থেকে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবো যে সে কত ওয়েভলেংথের রেডিয়েশন এখান থেকে বের করবে। তাহলে যদি এইটাই হয়, তাহলে আমরা সেই রেডিয়েশন যদি গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনকে দিই, তাহলে ইলেকট্রনটা কিন্তু আপার স্টেটে চলে যাবে এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে। তাহলে আমরা এখান থেকে কোনো একটা ইলেকট্রনকে কতটা স্টেটে এক্সাইট করতে পারবো সেটা ক্যালকুলেশন থেকে বার করতে পারবো। ধর আমি এখান থেকে এতদূর বার করতে চাইছি, তাহলে E2 - E1 করলে পরে তার এনার্জিটা দরকার পড়বে। সো আমরা কতটা এনার্জি দেব একটা হাইড্রোজেন অ্যাটম বা যে কোনো একটা অ্যাটমকে, তাকে এক্সাইট করে এই লেভেলে পৌঁছাবো, সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি বার করতে পারবো। আমরা এখানে বারবার অরবিট বলছিলাম, কিন্তু অরবিট গুলোর মধ্যে দেখলাম প্রত্যেকটার এনার্জি ফিক্সড, সেই জন্য এগুলোকে বলছি আমরা এনার্জি লেভেলস। এগুলোকে এনার্জি লেভেলস কেন বলছি? বিকজ এগুলোর এনার্জি ফিক্সড থাকছে, আর এগুলোর এনার্জি তো অ্যাকচুয়ালি তো এগুলো এনার্জি। এগুলো অরবিট মানে কি? একটা এনার্জি সিস্টেম, এর মধ্যে ইলেকট্রনগুলো বন্ধন করে ঘুরছে, তাই তো হচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার করতে পেরেছি এই জায়গাটা। ক্লিয়ার হয়েছে? তো আমরা এখান থেকে একটু পড়বো, যা বোঝালাম এটাই এখানে আছে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছি সবাইকে? প্লিজ তোমরা নোট ডাউন এখান থেকে, বাড়িতে গিয়ে পিডিএফ এ পড়ে নিও, কিন্তু অবভিয়াসলি যদি এখান থেকে না পড়ে থাকো, ঠিক আছে? কোশ্চেন একটা দেখবো। তো ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বোর মডেল ইজ নট ভ্যালিড? তাহলে বোর মডেল কার পক্ষে ভ্যালিড নয়? যেখানে আমাদের ওয়ান ইলেকট্রন সিস্টেম থাকবে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোজেন অ্যাটম তো অ্যাপ্লিকেবল হবে, আর সিঙ্গলি আয়নাইজড হিলিয়াম অ্যাটম এক্ষেত্রে হবে He+। ডয়টেরিয়াম অ্যাটমে কিন্তু দেখো নিউট্রন বেশি থাকে, ইলেকট্রন কিন্তু সেম, তাহলে এটাও হবে। শুধুমাত্র সিঙ্গলি আয়নাইজড নিয়ন অ্যাটম, নিয়নের ইলেকট্রন বিন্যাস 10,
তার মানে ওকে নিয়নের মাথায় কি হতে বলতো 9+ হতে হবে, তবেই সে গিয়ে কি হবে। আর এটা সম্ভব না 9+ নিয়ন করা, সেই কারণে নিয়নের ক্ষেত্রে ইটস নট অ্যাপ্লিকেবল, সেই নিয়ন শুড বি ইওর অ্যানসার। আই হোপ কোশ্চেনটা বুঝতে পারলাম আমি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার বুঝতে পারলাম? পরের একটা কোশ্চেন দিয়েছে, আই হোপ কোশ্চেনটা একটু বাড়িতে করতে পারবো, সোজা কোশ্চেন আছে যে তো টোটাল এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন অরবিট ইজ দিয়ে দিয়েছে -33.4, তাহলে ইটস কাইনেটিক এন্ড পোটেনশিয়াল এনার্জিজ আর, তাহলে এবার বার করতে পারবো। তাহলে দেখো -33.4 ইলেকট্রন ভোল্ট হচ্ছে টোটাল, তাহলে কাইনেটিকটা কত হবে 3.4, তাহলে কাইনেটিক তো স্যার 3.4 ইলেকট্রন হলো, দুটোই আছে। আর পোটেনশিয়াল কি হয়, কাইনেটিকের কত হয় হাফ, সরি দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ হলে কত হবে 6.8 মাইনাস আসবে, তাহলে ডি শুড বি ইওর অ্যানসার। বুঝতে পারলাম ব্যাপারটা? না বুঝতে পারলি না? দেখ ক্যালকুলেশনের দরকার পড়ে না তোদেরকে, যেভাবে আমি শিখিয়ে দিয়েছি, না হলে তোদের কিন্তু ক্যালকুলেশনের দরকার পড়ে যেত হয়তো, ঠিক আছে? তাই ওই জায়গাটা ছোট্ট মাথায় রাখবি, দ্বিগুণের কনসেপ্টটা, তাহলে পরে মোটামুটি বুঝতে পারবি। ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারছিস অঙ্কটা? দ্বিগুণের কনসেপ্টটা বুঝতে পারলাম, কি হলো? ওকে, আর আছে? ঠিক আছে, এটা বাড়িতে একটু ট্রাই করো, দেখো সোজা প্রবলেমই আছে, দেখবে সলিউশন দেওয়া আছে, যদি এটা প্রত্যেকটা সলিউশন দেওয়া আছে, সলিউশনটা দেখো না, দেখে নাও, ওই এনার্জি দিয়েই করা আছে। ক্লিয়ার হয়েছে? এটা বাড়িতে একবার দেখে নিও, ঠিক আছে? স্লাইড ল্যাব ওপেন করে দেখে নিও, অ্যাপে দেওয়া থাকবে। আচ্ছা এটা দেখি, বলছে কনসিডার থার্ড অরবিট অফ He+, হিলিয়াম আয়নের থার্ড অরবিট। তাহলে হিলিয়াম আয়ন দিয়ে দিয়েছে, মানে তোকে Z দিয়ে দিয়েছে 2, ঠিক আছে? আচ্ছা, using non-relativistic approach the speed of electron in this orbit, the speed এর ফর্মুলা বসিয়ে দেবো, তার নরমাল কোশ্চেন একদম, Vn should be equal to জানো Z² সেই ধরে আমরা এখান থেকে করে দিতে পারবো। ক্লিয়ার হয়েছে? যে কোনো একটা ধরেই করে দিতে পারবে তোমরা, সো দ্যাটস নট সো স্পেকট্রাম করবো। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? প্রবলেমগুলো বুঝতে পারলাম কি রকম প্রবলেম পরীক্ষা আসবে, আই হোপ অ্যাপ্রোচটা বুঝতে পেরেছি। চলো স্পেকট্রাম আছে, এবার স্পেকট্রাম আছে, সবগুলো কভার করা হয়েছে তো মোটামুটি? ওকে, বেশি কভার করা আছে আই হোপ। আচ্ছা চলো দেখি স্পেকট্রাম মানে কি। আমরা এক্ষুনি বলছিলাম স্পেকট্রাম মানে হচ্ছে কি, তোরা ছোটবেলায় যেটা পড়েছিস ভিপজিওর, ভিপজিওরটাকে আমরা স্পেকট্রাম বলি, বেসিক্যালি বাংলায় এটাকে বলা হয় বর্ণালী। বর্ণালী মানে কি, আমরা যখন কোনো একটা প্রিজমের মধ্যে দিয়ে আলো পাঠিয়েছিলাম সাদা, মনে করে দাও সেখানে হচ্ছে বেনিয়া সহ কলা বা ভিপজিওরের একটা প্যাটার্ন পাওয়া গেছিল, সেটাকে আমরা কি বলছি বর্ণালী। এই পার্থ আসতে। এবার স্পেকট্রাম এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এমিশন, এমিশন মানে বুঝতে পারছি সে এমিট করবে, আর অ্যাবজর্ব মানে সে গ্রহণ করবে। এবার দেখ এমিশন আর অ্যাবজর্পশন এরকম চলবে, যখন কোনো একটা ইলেকট্রন যখন এমিট করবে সে কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না, কেন বলতো? সো অ্যাবজর্ব করে হায়ারে যাবে, তারপর তো সে এমিট করবে, ততক্ষণ তো ঢুকছে কিন্তু তো অ্যাকসেপ্ট করতে পারছে না, আবার যখন গ্রাউন্ডে এলো আবার সে অ্যাবজর্ব করবে, আবার এমিট করবে, বুঝতে পারছি ব্যাপারটা কন্টিনিউয়াসলি এরকম ভাবে। সেজন্য অ্যাবজর্পশন আর এমিশন কি হবে বলতো, পরস্পর মানে পরিপূরক, মানে কন্টেম্পোরারি এরকম বলতে পারিস তুই, যে এটা থাকলে এটা থাকবে না, এটা থাকলে এটা থাকবে না। মানে যেখানে তুই এমিশন স্পেকট্রাল লাইন পাবি ব্রাইট, মানে এখানে লাইট আছে, অ্যাবজর্পশন সেখানে কি থাকবে বলতো, ডার্ক থাকবে। কেন থাকবে বোঝাতে পারছি, কারণ কি হবে, ইলেকট্রন অ্যাবজর্ব করে তারপর তো হায়ারে যাবে, দিয়ে বেরোবে, তখন তো রেডিয়েশন লিক করবে, তো যখন রেডিয়েশন লিক করছে তখন তো সে অ্যাবজর্ব করতে পারছে না, তো নামছে, আর এগুলো তো খুব তাড়াতাড়ি ঘটছে, সেই কারণে আমরা এইভাবে কন্টেম্পোরারিটা দেখবো। কন্টেম্পোরারি না, কথাটা মনে পড়ছে না আমার অ্যাকচুয়ালি, কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিকশন করবে একে অপরকে। ক্লিয়ার হয়েছে? আরো ভালো ওয়ার্ড আছে মনে পড়ছে না আমার, যদি স্লাইডে থাকে দেখছি। তাহলে এমিশন কি হচ্ছে, স্পেকট্রাম অফ রেডিয়েশন এমিটেড বাই সাবস্টেন্স, যখন কোনো একটা সাবস্টেন্স কি করে রেডিয়েশনকে এমিট করে। ক্লিয়ার হয়েছে? তাকে বলা হচ্ছে এমিশন। কি ঠান্ডা লেগে গেল? ঠান্ডা লেগে গেল বলছি, সামনে বেঞ্চে আইদিকে আয়, ভয় লাগছে আমার। খারাপ ছেলে দেখে রক্ত হয়ে যায়। আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ না না বুঝতে পেরেছিস তো? তুই বুঝতে পারছিস? বুঝতে পেরেছি। খারাপ ক্লাসে এতক্ষণ ভালো লাগছে, খারাপ ক্লাসে এতক্ষণ ভালো লাগছিল, এবার ভালো লাগছে না। দেখবেন একটু মুখ চোখটা দেখবেন, ও জল দিচ্ছে, আপনাকে ঘৃণা করছে এত। ঠিক আছে, আচ্ছা তাদের শেষ করি। আচ্ছা স্পেকট্রাম অফ রেডিয়েশন এমিটেড বাই মানে সাবস্টেন্স কি হয়, কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস মানে বুঝতে পারছিস, যেটা আমরা কি বলছিলাম রাদারফোর্ডের ক্ষেত্রে, যে যখন কন্টিনিউয়াস হতে থাকবে তখন আমরা কি হবে, একটা পুরো কন্টিনিউয়াস পাবো, কোনো রকমের গ্যাপ পাবো না। যেমন ধর ভিপজিওরের ক্ষেত্রে, ভিপজিওরের ক্ষেত্রে কি লাল শেষ হলো, তাই না, তারপর কি চলো অরেঞ্জ, গ্যাপ ছিল না যে লাল গেল ঠিক আছে গ্যাপ থাকলো তারপর অরেঞ্জ, এরকম নয়, পর পর চলে এলো। সো যদি কোনো জায়গা থেকে হোয়াইট লাইট বেরিয়ে আসে, তাকে যদি আমরা স্পেকট্রামে দেখি তখন তাকে কি দেখবো, কন্টিনিউয়াস দেখবো। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা লাইন মানে কি, লাইন মানে একটা স্পেকট্রামে এরকম মাঝে মাঝে লাইন থাকবে, শুধু লাইন থাকবে একটা একটা করে লাইন, ফেইন্ট লাইন হতে পারে বা ডিপ লাইন হতে পারে, লাইন থাকবে একটা একটা করে। আর ব্যান্ড মানে কি বলতো, ব্যান্ড মানে একটু মোটা লাইন হবে। বুঝতে পারছিস? মোটা লাইনটাকে আমরা কি বলি, ব্যান্ড বলি।
বলতে পারছি? এবার বল আমাদের অ্যাটমের ক্ষেত্রে কোনটা পাবি তুই? কন্টিনিউয়াস পাবি না লাইন পাবি না ব্যান্ড পাবি? ব্যান্ড পাবি। কেন বলতো ব্যান্ড পাবি? কারণ কি সেখান থেকে আমরা দেখছি এনার্জি লেভেল আছে, তাই না? এনার্জি লেভেল থেকে পরপর অনেকগুলো রেডিয়েশন লিক হতে পারে, ঠিক আছে? তার আর একটা কারণ আছে, কারণ একটা অরবিটকে আরো অনেক রকম অরবিটে সাব অরবিটে ভাঙা যায়, সাবসেল বলে তাদের বোঝায়, যেগুলোকে তোরা এসপিডিএফ বলিস। কারণ মানে কোয়ান্টাম নাম্বারের দিক দিয়ে দেখলে পরে প্রথমে আসে কি আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপর কি আছে অ্যাজিমুথাল বোঝায়, মানে হচ্ছে যেটাকে এন এল এল বলে যেটাকে, তাই না? ওকে, বুঝতে পারলাম। তাহলে এগুলোকে নিয়ে একটু আলোচনা করবো আমরা একটু করে, বেশি সময় নষ্ট করব না, গড় করে বলে দেবো আমরা। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে একটা লাইট সোর্স, যেখানে দেখতে পাচ্ছ হোয়াইট লাইট বের হচ্ছে। এখান থেকে যদি আমরা স্লিটের মাধ্যমে প্রিজমে ফেলি তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিপ জিওর প্যাটার্নটা দেখা যাচ্ছে। এরকম স্পেকট্রামকে আমরা বলবো কন্টিনিউয়াস স্পেকট্রাম। শুধু এগুলো মনে রাখবে কোথায় দেখা যায়, তাহলে এগুলো বসিবার পরীক্ষা আছে যে সলিড এন্ড লিকুইডস এমিট কন্টিনিউয়াস স্পেকট্রাম। যেমন ধরো সোডিয়াম ভেপার, যেমন ধরো আগেকার কালে সোডিয়াম ল্যাম্প থাকতো, সেগুলো থেকে কিন্তু কন্টিনিউয়াস লাইট আসতো, কন্টিনিউয়াস আসতো এগুলো, ঠিক আছে? এখানে অ্যাটমকে এক্সাইট করে আসার কোনো গল্প নাই। সো এগুলো সোডিয়াম বা এরকম জায়গায় যেখান থেকে সলিডকে কি হয়েছে বাবা, সলিডকে আমরা এখানে পাচ্ছি, সেখান থেকে আমরা এই কন্টিনিউয়াস গুলো পাবো। তো ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম কন্টিনিউয়াসটা? আচ্ছা নেক্সট কি হবে? নেক্সট হচ্ছে লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম কোথা থেকে পাই আমরা? ঠিক আছে, যে যখন কোনো একটা জায়গা থেকে লাইট পাঠাবো, যেমন ধরো গ্যাস ইন এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেটে কোনো যখন একটা গ্যাস আছে, কোনো একটা এক্সাইটেড গ্যাস, তখন কি হচ্ছে সেখান থেকে যদি আমরা লাইটকে ফেলি তখন আমরা কি দেখবো, এখানে ছোট ছোট প্যাটার্ন দেখবো, ছোট ছোট প্যাটার্ন, এরকম লাইন 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 বাই লাইন, সেগুলোকে আমরা কি বলছি? লাইন। একটা করে লাইন দেখবো রেখার মতো, ঠিক আছে? এগুলোকে বলছি লাইন স্পেকট্রাম, ঠিক আছে? আর যদি আমরা ব্যান্ড আকারে তাকিয়ে দেখি, এই যে ব্যান্ড আকারে দেখছি, যে ব্যান্ড আকারে দেখছি, এগুলোকে বলছি কি? ব্যান্ড স্পেকট্রাম। ক্লিয়ার হয়েছে? এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায় গ্যাসেস ফর্মে, যখন মলিকিউল গুলো থাকে, যেমন ধরো তোমরা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এই সমস্ত গ্যাস থেকে যে সমস্ত স্পেকট্রাম গুলো বের হয় সেগুলো হচ্ছে সব ব্যান্ড স্পেকট্রাম। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাটমের ক্ষেত্রে যদি আমরা লাইন স্পেকট্রাম দেখি, সেগুলোকে লাইন দেখলেও বা সেগুলোকে যদি ব্যান্ডও দেখো, অ্যাকচুয়ালি সেগুলো লাইন না। সেগুলোকে যদি জুম করা হয়, যেটা আমাদের বোর করতে পারেননি, এগুলো কিন্তু বোর করছি এখন আমরা, বোর থেকে কিন্তু বেরোয়নি, উই হ্যাভ কাম, এখনো পর্যন্ত বোর করেই যাচ্ছি, আর বোরেই আমরা শেষ করব। কিন্তু বোরকে যদি আরো আমরা একটু জুম করে দেখতে চাই, তাহলে এই যে আমরা লাইন স্পেকট্রাম গুলোর কথা বলছিলাম, এই লাইন স্পেকট্রাম গুলো, এই একটা লাইনকে যদি জুম করে দেখো, এই একটা লাইন অনেকগুলো ছোট ছোট টাইনি লাইন দিয়ে তৈরি হয়। তখন বোর কিন্তু এগুলো ধারণা দেয়নি, তখন ধারণা এলো কে বলতো? সোমারফিল্ডের। সোমারফিল্ড তখন বোরকে, যেহেতু তোদের নাই সেজন্য বলে দিচ্ছি এখনই, যে বোর কি বলেছিল যে একটা অরবিটের মধ্যেই থাকবে, কিন্তু সোমারফিল্ড বলল যে একটা অরবিট তো ঠিকই বলছো, কিন্তু অরবিটের ভেতরেও কিন্তু ছোট ছোট ঘর থাকে, সেই ঘরের মধ্যে ইলেকট্রন থাকে। যেমন যদি ফার্স্ট কোয়ান্টাম নাম্বার দেখো n = 1, তার কিন্তু একটা মাত্রই সাবসেল থাকবে, দ্যাট ইজ কল্ড l = 0, দ্যাট ইজ s, অর্থাৎ সেখানে শুধুমাত্র দুটো ইলেকট্রন থাকতে পারবে। কিন্তু যদি তুমি n = 2 তে যাও, সেকেন্ড অরবিট, যেহেতু অরবিট বড় হচ্ছে, সেখানে গিয়ে তোমার কিন্তু দুটো উপকক্ষ l = 0 and 1, দ্যাট ইজ কল্ড s আর p থাকতে পারবে। আর s এ দুটো ইলেকট্রন থাকে আর p তে কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা, সেজন্য টোটাল ইলেকট্রন সেখানে কটা থাকবে? 8টা। এই রকম ভাবে কিন্তু সাবসেল বা এই উদাহরণগুলো দিয়েছিলাম আমাদের সোমারফিল্ড, সেটা তোরা পড়েছিস অলরেডি। তো বোরকে যে ভুল, এই যে বোর, এটা বলতে পারলো না, বোর ফাইন স্ট্রাকচারটাকে বলতে পারেনি। তাহলে বোরের এই ফাইন, আমরা এটাকে বলছি ফাইন স্ট্রাকচার, অর্থাৎ এটাকে আরো সূক্ষ্ম করে দেখো, তাহলে এই লাইনটাকে তুমি দেখবে এরকম ভাবে ছোট 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 লাইন দিয়ে চলে এসেছে। তাহলে এই ফাইন স্ট্রাকচারটা কিন্তু আমাদের কখনোই বোর বলতে পারেনি, সেই ফাইন স্ট্রাকচারটাকে বোর বলতে পারেনি। তাহলে এটা বোরের হচ্ছে ড্রব্যাক। এই বোরের ড্রব্যাকটাকেই ঠিক করেছিল সোমারফিল্ড। সোমারফিল্ড ছিল কি? ফাইন স্ট্রাকচারটাকে বলেছিল এই দেখো এরকম এরকম হবে, কিন্তু সোমারফিল্ডও আবার গন্ডগোল করেছিল। সোমারফিল্ড ওই ফাইন স্ট্রাকচারটাকে বার করতে পেরেছিল, কিন্তু ফাইন স্ট্রাকচার বা কোন একটা এই স্ট্রাকচারগুলোকে যখন আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেলছি, তখন দেখা যাচ্ছে এগুলো হয়ে যাচ্ছে কাপলিং। কাপলিং মানে একটার সাথে আরেকটা জুড়ে যাচ্ছে, তখন ওইটাকে বলা হলো হাইপার ফাইন স্ট্রাকচার। ওই হাইপার ফাইন স্ট্রাকচারটাকে কিন্তু সোমারফিল্ড আবার দিতে পারেনি। ক্লিয়ার হয়েছে? তখন আমাদের অ্যানামালাস জিম্যান ইফেক্ট এসেছিল, জিম্যান ওই জায়গাটাকে ঠিক করেছিল। ক্লিয়ার হয়েছে? দেখ হোয়াটএভার, আমরা সেখানে আর যাচ্ছি না। তাহলে আমরা এটা বলতে পারলাম। আর এটাকে হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে বুঝতে পারছো যে সে কি করবে, অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করবে এবং সেখান থেকে সে রিলিজ করবে, এটাকে বলছি অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবং অ্যাবজর্পশন স্পেকট্রাম কি হবে বলো তো? যে সমস্ত জায়গায় অ্যাবজর্পশন হবে সেই জায়গাটায় কোনো রেডিয়েশন পাবি না। মানে একটা কন্টিনিউয়াস কোনো জায়গা থেকে তুই লাইট পাঠাচ্ছিস, সে যদি অ্যাবজর্ব করে,
তাহলে সেই অ্যাবসর্ব যে মুহূর্তে করছে সেই মুহূর্তে তো সেখান দিয়ে কোনো লাইট পাস করবে না, তাহলে সেই জায়গাগুলো কি পাবি, অ্যাকচুয়ালি ডার্ক পাবি। সেই জন্য দেখ মাঝে মাঝে সেই জায়গাগুলো কি পাওয়া গেছে, ডার্ক পাওয়া গেছে। এগুলো অ্যাবসর্পশন আমরা এইভাবেই দেখতে পাই। ক্লিয়ার হয়েছে? আর একবার পড়ে নিবি, একবার দেখে নিবি, তাহলে বুঝতে পারবি তো। ক্লিয়ার হয়েছে? এটা তুলনা করা হয়েছে একটা নরমাল কন্টিনিউয়াসকে বা এমিশন স্পেকট্রামকে আর অ্যাবসর্পশন। কি বললাম? কন্ট্রাডিক্টরি থাকবে। মানে যেখানে তোর দেখ অ্যাবসর্পশন হচ্ছে সেই জায়গাটায় কিন্তু এখানে কি হচ্ছে, এমিশন হচ্ছে। দেখতে পাচ্ছিস ব্যাপারটা? আবার দেখ যেখানে অ্যাবসর্পশন হচ্ছে সেখানে কিন্তু কোনো রকমের এমিশন হচ্ছে না। সো দেখ পুরোটাই হচ্ছে কি, ও টার্মটা মনে পড়েছে, কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্ট টু ইচ আদার, একে অপরের কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। সো কমপ্লিমেন্টারি টু ইচ আদার হয়ে যাচ্ছে, সেটা আমি একটু আগে আলোচনা করলাম। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি, বুঝতে পেরেছি সকলকে? ওকে, এক্সপ্লেনেশন অফ হাইড্রোজেন স্পেকট্রা বাই বোরস মডেল। তাহলে বোরের মডেল থেকে আমরা হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রালগুলোকে বোঝানোর চেষ্টা করব। তাহলে অ্যাকর্ডিং টু বোরের তত্ত্ব বা বোরস থিওরি আমরা পেয়েছি টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, সেটা হচ্ছে -13.6 × Z² in terms of ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে টোটাল এনার্জি, -13.6 ইলেকট্রন ভোল্ট Z²/n²। এখন দেখ এই ইলেকট্রনটা n এর উপর ডিপেন্ড করছে টোটাল এনার্জি। তার মানে যদি এখানে E1 E2 E3 হয় তাহলে n এর ভ্যালুর উপর কিন্তু এনার্জিগুলো ডিপেন্ড করছে। তাহলে যখন ইলেকট্রনটা এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করবে, জাম্পিংটা হবে যতটা অরবিটের মধ্যে, এনার্জি ডিফারেন্সটা সেই অরবিটের মধ্যেই হবে। সেই জন্য আমরা যদি প্রথম ক্ষেত্রে এরকম ভাবে ভাবি যে আই ধরলাম ইনিশিয়াল ওখানে ছিল, তাহলে কত হচ্ছে না তো স্যার -13.6 13.6 ইনটু Z² বাই কত হয়ে যাচ্ছে তাহলে Ni²। আর ফাইনাল যেখানে যাবে ধর 3 থেকে 2 এ যাবে, তাহলে EF টাকে কত লিখছি, EF টাকে লিখছি -13.6 Z²/nF²। এখন যে জাম্পের ফলে এনার্জি দরকার, যতটুকু এনার্জি দরকার ততটুকু এনার্জি কত দরকার না তো স্যার EF EI, এই এনার্জিটুকুই তো দরকার। তাহলে EF EI টাকে যদি করিস বা EI EF করিস, হোয়াটএভার তুই যাই করবি, সেখান থেকে তুই দেখতে পাচ্ছিস কত হবে, এই দুটোর ভাগ। তাহলে তুই যদি ভাগ করে দিস বা যোগ করিস বা বিয়োগ করিস, হোয়াটএভার বিয়োগই হবে, তাহলে কত হবে দেখ 13.6 Z² আর ব্র্যাকেটে কত আসবে তাহলে 1/nF² - 1/ni², তাই না? এবার EF EI মানে এনার্জি গ্যাপ, আর এনার্জি গ্যাপ মানে কত হয় রে, hc/λ। এটাই তো জানিস তোরা ডেল্টা E মানে। তাহলে এখানে যদি তুই hc/λ বসাস, hc/λ দেখতে পাচ্ছিস এখানে, hc/λ সমান 13.6 Z² দেখতে পাচ্ছিস ইনটু 1/nF² মাইনাস কেন, আমি f থেকে i বিয়োগ করছি, কি আছে, যে কোনো একটা থেকে বিয়োগ কর না, বড় থেকে ছোটকে বিয়োগ করব, এইভাবে চল। তাহলে 1/λ মানে দেখ একটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যাচ্ছে, 1/λ মানে 13.6 Z²/hc ইনটু কত পাওয়া যাচ্ছে 1/nF² - 1/ni²। এইটাকে দেখেছিল কি বলতো, বামার, এইটাকেই বামার দেখেছিল। এবং বামারের ফর্মুলা তোরা জানিস 1/λ = r ইনটু 1/n1² - 1/n2²। এবং এই r টাকে কি বলেছিস তোরা, রিডবার্গ কনস্ট্যান্ট। এইখান থেকে রিডবার্গের কনসেপ্টটা এসেছিল, বুঝতে পেরেছি? সেটাই আমার পরের স্লাইডে করা আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা? দেখ এইখান থেকে এসেছিল রিডবার্গের কনসেপ্টটা, দেখতে পাচ্ছিস 13.6 Z²। দেখ এখান থেকে hc কে ভাগ করেছি আর h * Z², এখান থেকে আমরা পেয়েছিলাম রিডবার্গের কনসেপ্টটা। তো রিডবার্গের ভ্যালু কত হয় 10976 বা 109678 ইনটু 10⁷। বা সিম্পল পয়েন্ট যদি দিস তাহলে সেগুলো লিখবি না। তাহলে এটা হচ্ছে রিডবার্গের ভ্যালু, এবং রিডবার্গের ইউনিট কত হয় মিটার টু দি পাওয়ার -1, কেন 1/λ আছে যেহেতু, আর ল্যামডার ইউনিট কি হতে হয় মিটার, সো 1/মিটার টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে রিডবার্গের কনসেপ্টটা আসে, এবং এইটা হচ্ছে কি আমরা ডেল্টা E শুড বি ইকুয়াল টু লাইক দিস, এই ভ্যালুটা পেয়েছিলাম, এবং এখান থেকে রিডবার্গের, সেইজন্য এইটাকে বামার দেখেছিলেন, এবং 1/λ শুড বি ইকুয়াল টু r ইনটু 1/ni² - 1/nF²। এইটা লিখতে পারিস বা f - i যা লিখবি তুই লিখ। ক্লিয়ার আছে? বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের রিডবার্গের অ্যাকচুয়াল গল্প, যে কোথা থেকে রিডবার্গটা আসে। তোদের বইয়ে দেখবি একটু ছাড় বই জটিল মতো দেওয়া আছে, আমি ছাড় বইটা ঠিক বুঝতে পারি না যে কোথা থেকে লাইনটাকে কিভাবে কনভার্ট করে দেয়। এখানে যেমন তুই যদি পর করিস না, তুই ইজিলি ভেরিফাই করতে পারবি যে কি করে রিডবার্গটা অ্যাকচুয়াল আসে। যেটা তোদের কেমিস্ট্রি স্যার কিভাবে করিয়েছেন আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এখান থেকে অ্যাকচুয়ালি রিডবার্গ কি করে আসে পরপর আমি এখানে স্টেপ দেখিয়েছি, যে এনার্জি থেকে কি করে রিডবার্গ দিল, এবং রিডবার্গের ফর্মুলা থেকে কি করে বামার এটাকে তুললো, যে এই দেখো বামার এখান থেকে তুললো, এবং বামার, লেম্যান, প্যাশন,
ব্র্যাকেট, এগুলো তোরা সব পড়েছিস বোধহয়। এই সিরিজগুলো এখান থেকে এসেছিল, যেখানে কি হবে ইলেকট্রনটা এমিশন হবে লাস্টে, কোথায় গিয়ে নামছে তার উপর সিরিজগুলোর নামকরণ হলো। যেমন যদি n 1 নম্বর মানে অরবিটে নামে তখন তাকে কি বলছি লিম্যান সিরিজ, যদি 2 এ নামছে বামার বলছি, এবং লিমেনটা কি ছিল ইউভি রেতে বোধহয় নাকি, আর বামারটা কি ছিল ভিজিবল রেঞ্জে ছিল। এইটাই আমরা পরেরটাতে করিয়েছি। আমি কি এই স্লাইডটা বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবাইকে? এইটাই দেখ আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। ও একটা কোশ্চেন দিয়েছে ভাই, ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ রেডিয়েশন এমিটেড when He plus makes a transition from n equal to তো সোজা n equal to 3 থেকে n equal to 2 তে যাচ্ছে, তার মানে কত হবে 1/3 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার, সরি 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার, বড় থেকে ছোটকে বাদ দিতে হয়, ইকুয়াল টু কত হবে এখান থেকে বার করে নিতে পারবে, যা হবে সেটাই आंसर। ফর্মুলা তুমি জানো, আর r এর ভ্যালুটা একটু মুখস্থ রাখতে হবে। রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু পরীক্ষা তোমাদেরকে প্রোভাইড করবে না, তোমরা ধরে চলবে যে রিডবার্গের ভ্যালু তোমরা কিন্তু জানো। ক্লিয়ার হচ্ছে? রিডবার্গের ভ্যালু জানো, তাহলে কোশ্চেনটার आंसर আই হোপ ক্লিয়ার হয়েছে। এই যে এইটাই বলছিলাম আমি, স্পেকট্রাল সিরিজ যেটা আমরা বলছিলাম, বিভিন্ন সিরিজ দেওয়া আছে। তো দেখো এখানে বিভিন্ন সিরিজ দেওয়া আছে যে n = 1 2 3 4 5 6 যেখানে আসছে। তো যদি যে কোনো জায়গা থেকে যেখান থেকে নামো, যদি একে নামে, একে নামলে পরে সেটা হবে কি লিম্যান সিরিজ। আর লিম্যান কিসে ছিল? ইউভি রিজিয়নে ছিল। সো লিম্যান সিরিজের ফাইনাল স্টেটটা তোমার কত হবে 1, আর ইনিশিয়াল তোমার কি হতে পারে 2 3 4 5 6 যেখান থেকে পড়ে। এবার একটা সহজ কোশ্চেন বল, যদি ও লাস্টে একেই নামছে, ধর একটা ইলেকট্রন 2 থেকে নামছে আর একটা ইলেকট্রন 7 থেকে নামছে, অহনা বল 2 থেকে নামছে আর 7 থেকে নামছে, কার এনার্জি বেশি হবে, কার ওয়েভলেংথ বেশি হবে, কার এনার্জি বেশি হবে, কার ওয়েভলেংথ বেশি হবে? একটা 2 থেকে নামছে, 2 থেকে একে নামছে, তার এনার্জি হবে নাকি ওয়েভলেংথ বেশি হবে? ওয়েভলেংথ বেশি হবে। এনার্জি গ্যাপের উপর ডিপেন্ড করবে না বাবা। তাহলে 7 থেকে যেটা নামছে তার এনার্জি গ্যাপ দেখো, চোখে দেখতে পাচ্ছ ভাই বেশি, ভয় পাচ্ছিস কেন? দেখতে পাচ্ছ এত বেশি, তাহলে এর এনার্জি গ্যাপ বেশি হবে। আর যখন 2 থেকে নামবে তার এনার্জি গ্যাপ কি হবে? কম। এনার্জি কম হওয়ার জন্য hc/λ, তাহলে এনার্জি কম হলে ল্যাম্বডা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে, সেজন্য এখান থেকে বেশি হবে। বুঝতে পারলাম? আর বামার ছিল আমাদের ভিজিবল রেঞ্জ, এবং বামারের ক্ষেত্রে কটা পেয়েছিলিস তোরা মনে পড়ছে? 4টে পেয়েছিলিস নাকি? এইচ আলফা বিটা গামা আর ডেল্টা, মনে পড়ছে? এইচ আলফা এইচ বিটা এইচ গামা এইচ ডেল্টা। আর কেমিস্ট্রিতে তোর কিন্তু এই 4টে মুখস্থ রাখতে হতো ওয়েভলেংথ, জানি না তোরা মুখস্থ করেছিস কিনা, 4টে ওয়েভলেংথ মুখস্থ রাখতে হতো। বামার ছিল আমাদের ভিজিবল রেঞ্জে, সেই জন্য বামারটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কেন বলতো? বামারকে তুই চোখে দেখতে পাবি যে এই এই লাইনগুলো বের হচ্ছে, বাকি আল্ট্রা ভায়োলেট চোখে দেখতে পাবি না, সেই জন্য বামারটা ছিল সবথেকে ইম্পর্টেন্ট। বামার সিরিজ কোনটা? যেটা ফাইনাল স্টেট কত হবে স্যার? 2, আর ইনিশিয়াল কত হতে পারে তোমার? 3 4 5। আবার ভাবিও না ইনিশিয়ালটা 1 হবে, 1 থেকে 2 এ নয়, ও 3 4 5 থেকে নামবে। তাহলে বামারের ক্ষেত্রে বল, যেটা 3 থেকে 2 এ নামবে তার ওয়েভলেংথ সবথেকে বেশি হবে। আর সবথেকে কম কোনটা হবে বলতো? যেটা ইনফিনিটি থেকে নামবে। বলতে পেরেছি? এই কোশ্চেনটা তোদের বোর্ডে এসেছিল। এই কোশ্চেনটা বোর্ডে এসেছিল কি, বামারের হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য আর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। লিখে দিলে হবে না, লিখে তো এখানে মুখস্থ হয়ে যাবে। ল্যাম্ডা মিন আর ল্যাম্ডা ম্যাক্স লিখে রেখেছি তো আমি, দেখতে পাচ্ছ তো? এইটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমামটা মানে কোথা থেকে স্যার? 3 থেকে 2 এ নামছে, এই ম্যাক্সটা মানে, ঠিক তো? আর মিনটা মানে কি স্যার? এখান থেকে নামছে। তাহলে দেখ ল্যাম্ডা ম্যাক্স এর কি বেশি হচ্ছে, সেইজন্য এইটা হবে রেডের রিজিয়ন। এটা কি রেডের রিজিয়নে হবে, আর এটা কোন দিকের রিজিয়ন হবে বলতো? ভায়োলেটের রিজিয়নে নাকি? তাহলে এটা রেডের রিজিয়ন হবে, এটা কি হবে? ভায়োলেটের রিজিয়নে। বুঝতে পারলাম? বামারটা কেন গুরুত্বপূর্ণ? বিকজ তুই চোখে দেখতে পাবি ভাই বামারকে, সেই জন্য বামার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো কিছু সিরিজ দেওয়া আছে আমার এখানে, দেখতে পাচ্ছ তুমি। প্যাশন সিরিজ আছে, বুঝতে পারছো এর ভ্যালু কত হবে? 3 হবে ফাইনালটা। তারপর হচ্ছে ব্র্যাকেট সিরিজ 4 হবে, ফোন সিরিজ আছে 5 হবে। এইভাবে চলছে তোমাদের এইগুলো। কেমিস্ট্রিতে আই হোপ পুরোপুরি কমপ্লিট করা আছে, না থাকলে এখান থেকে করে নিও। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? তোদের বইয়েও দেখবি ভালো করে দেওয়া আছে, হয়তো এই ল্যাম্ডা মিন ল্যাম্ডা ম্যাক্স এগুলো থাকবে না, স্বাভাবিকভাবে এগুলো না থাকারই কথা, কিন্তু পিডিএফ থেকে একবার দেখে নিস যদি থাকে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার পড়বো আমরা আয়োনাইজেশন এনার্জি এন্ড পটেনশিয়াল। আয়োনাইজেশন এনার্জি মানে কি না, তো আয়োনাইজ করবা। কোন একটা অ্যাটমকে আয়োনাইজ করতে গেলে যে এনার্জি মিনিমাম দরকার, তাহলে তাকে বলবো আয়োনাইজেশন এনার্জি। তাহলে হাইড্রোজেনের আয়োনাইজেশন এনার্জি কত হবে? 13.6 ইলেকট্রন ভোল্ট। কারণ একটা ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটমে আছে -13.6 ইলেকট্রন ভোল্টে। তাহলে ওকে যদি 13.6 ইলেকট্রন ভোল্ট দিয়ে দিস, তাহলে তোর ওর টোটাল এনার্জি কত হয়ে যাবে? 0। তো টোটাল এনার্জি যদি 0 হয়ে যায়, তাহলে পরে সেক্ষেত্রে আমরা দেখব সে আয়োনাইজ হয়ে যাচ্ছে। সেই জন্য আয়োনাইজেশন পোটেনশিয়ালটা হবে মিনিমাম। যদি মিনিমাম কথাটা না লিখিস তাহলে কিন্তু কেটে দেবে। মিনিমাম এনার্জি রিকোয়ার্ড
টু মুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট টু ইনফিনিটি। ইনফিনিটি কেন বলছি? কারণ ইনফিনিটিতে তোমার টোটাল এনার্জি কত হয়ে যাবে? জিরো। অর্থাৎ যেখানে এনার্জি আছে বাউন্ড স্টেট থেকে সে টোটাল এনার্জি কত হয়ে যাবে? জিরো। সেই জায়গাটায় যেতে গেলে আয়োনাইজেশন আমাদের এনার্জি বলছি। আয়োনাইজেশন পোটেনশিয়াল কাকে বলে? দেখ দুটো আলাদা জিনিস। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স মানে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স দেব, এবার বাকিটুকু সেম মিনিমাম, যাতে করে কি হবে ইলেকট্রনটা কি হবে ওখান থেকে বাইরে বেরিয়ে যাবে, সেইটাকে বলছি আমরা পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি এন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? এক্সাইটেশন এনার্জি এন্ড পোটেনশিয়াল। তাহলে এক্সাইটেশন এনার্জি কাকে বলে? দ্য এনার্জি রিকোয়ার্ড টু মুভ অ্যান ইলেকট্রন ফ্রম গ্রাউন্ড স্টেট টু এনি আদার এক্সাইটেড স্টেট, তাকে বলছি আমরা এক্সাইটেশন এনার্জি। মানে কোন একটা ইলেকট্রনকে উত্তেজিত করতে হবে, উত্তেজিত অবস্থা বলে। ওই উত্তেজিত অবস্থায় যেতে গেলে তোমার যতটুকু দরকার, বাট n = 2 3 4 যত স্টেটে তাকে তুমি এক্সাইটেড করবে সেই স্টেটের এক্সাইটেড এনার্জি বা এক্সাইটেশন এনার্জি বলবে। সেরকম এক্সাইটেশন পোটেনশিয়ালটাও সেম ভাবে সংজ্ঞা ডেফিনিশন লিখতে পারবো একই ভাবে, দেখবে এটা হয়তো বই থাকবে না, তোমরা একবার এখান থেকে পয়েন্ট আউট করে নিতে পারো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? ওকে, এবার যে বাইন্ডিং এনার্জি, এটাও ক্লাসে বহুবার বলেছি। বাইন্ডিং এনার্জি মানে কি? যে এনার্জি দ্বারা কোনো একটা বডি অন্য একটা বডিকে বাইন্ড বা বাউন্ড করে রাখে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি অ্যাকচুয়ালি কত হবে? -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে? তাহলে বলছে ডেফিনিশন যদি বাইন্ডিং এনার্জির বলা হয়, এটা নিউক্লিয়াসে আমরা ভালো করে পড়বো। তোমরা ক্লাস 10 এ পড়েছো যে যখন কোনো একটা নিউক্লিয়াসকে ভাঙা হয় বা নিউক্লিয়াসের ভেতরে থাকা পার্টিকেল গুলোকে নিউক্লিয়াস থেকে বাইরে বের করে এনে অসীম দূরত্বে নিয়ে যাওয়া হয় বা স্বাধীন কণায় পরিণত করতে হয়, তখন যে এনার্জি দরকার হয় তাকে বলা হয় কি? বন্ধনশক্তি। এখানে এনার্জি দরকার হবে, কিন্তু সেই স্বাধীন কণার ইলেকট্রন প্রোটন যা আছে সেগুলোকে এনে যদি এক জায়গায় অ্যাসেম্বল করতে চাই, তার জন্য এনার্জি লিবারেট করবে। তাহলে নিউক্লিয়াসকে ভাঙতে গেলে এনার্জি দিতে হচ্ছে, আর নিউক্লিয়াস তৈরি করতে গেলে এনার্জি তৈরি হচ্ছে। ভাঙতে গেলে দিতে হচ্ছে, আর তৈরি করতে গেলে তাহলে কি? লিবারেট করবে। তাহলে সংজ্ঞাটা লিবারেশন দিয়ে দেওয়া আছে, দুটো ভাবেই করা যায়। তাহলে দ্য এনার্জি লিবারেটেড when constituents of a system brought infinity to assemble the system। বুঝতে পারলাম? এটা বলছি বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি ইজ নেগেটিভ অফ আয়োনাইজেশন এনার্জি। যেমন ইলেকট্রনের ক্ষেত্রে কত হবে? -13.6 ইলেকট্রন ভোল্ট। কারণ আমি যদি একটা ইলেকট্রনকে ওইখান থেকে ইনফিনিটিতে নিয়ে যাই, তাহলে আমার কত এনার্জি দরকার হবে? 13.6 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নেক্সট, লিমিটেশনস অফ বোর অ্যাটমিক মডেল। এতক্ষণ ধরে অ্যাটমিক মডেল বোর করে চিৎকার করলাম, কিন্তু বোরেরও কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলোর প্রথম ত্রুটিটা আমি আলোচনা করে দিয়েছিলাম, কুড নট এক্সপ্লেইন স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইনস। যেটা কি হয়েছিল? আমি যদি ওই স্পেকট্রাল লাইনগুলোকে ম্যাগনিফাই করে দেখলাম, তাহলে ম্যাগনিফাই করে দেখা গেল যে একটা লাইন অনেকগুলো ছোট ছোট লাইনে ভেঙে যাচ্ছে, যেগুলো কি ছিল SPDF, সেগুলো কিন্তু সে ব্যাখ্যা করতে পারলো না। এইটা ছিল বোরের তত্ত্ব ভুল। 2 নম্বর আরেকটা চোখে ভুল দেখতে পাচ্ছি আমরা, বোরের তত্ত্ব শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, কখনো ডাবল ট্রিপল এরকম ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা কিন্তু ত্রুটি, কারণ আমরা কখনো এরকম মডেলকে অ্যাকসেপ্ট করব না, মানে ফর লং পিরিয়ড অফ টাইম, যেখানে শুধুমাত্র একটা ইলেকট্রনকে চলবে। সো ফেইল টু এক্সপ্লেইন দ্য অ্যাটমিক স্পেকট্রাম অফ অ্যাটমস আদার দ্যান হাইড্রোজেন অ্যাটমস। হাইড্রোজেন অ্যাটম ছাড়া যারা হবে তাদেরকে কিন্তু সে ফেইল করলো, বলতে পারলো না। ক্লিয়ার হয়েছে? could not explain the spectrum when two spectral lines are very close to each other। প্রথমে আলোচনা করেছি যে n = 1 আর n = 2 তে যে গ্যাপ আছে, n = 2 থেকে n = 3 তে সেই গ্যাপ হবে না। কিন্তু বোরের তত্ত্ব অনুসারে এখানে কোনো ব্যাখ্যাই দেওয়া নাই। ওর তো মত অনুযায়ী এগুলো সব পরপর সেম হবে ডিসটেন্স, কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে কেন, এত গ্যাপ হচ্ছে কেন, এটাও কিন্তু কেউ বলতে পারলো না। সেই কারণে বোরের তত্ত্বের একটা বিশাল রকমের আমরা ভুল দেখলাম। এই ভুলগুলোকে পরবর্তী ক্ষেত্রে সংশোধন করা হলো। কিন্তু বোর যদি ওই চায়ের দোকানের মতো কথাগুলো না বলতে পারতো, তাহলে হয়তো আমরা আজকে এত দূর তত্ত্বই করতে পারতাম না। সরি বোর, কিছু মনে করো না। ক্লিয়ার আছে? ওকে, কোশ্চেনটা দেখবো একবার, কোশ্চেনটা একবার নিজেরা সলভ করবো। চলো, কি হবে এবার চেষ্টা করি, তারপর সলিউশন দেখা যাচ্ছে। প্লিজ কথা বলো না, কোশ্চেন একবার পড়ো, দেখো। PDF এ পেয়ে যাবে, কোশ্চেন এখন করো, 10টা বাজতে ছিল তো, সেটা হবে। বুঝিয়ে দিচ্ছি যাদের বাংলা ভাষা। If an electron in a hydrogen atom jumps from third orbit to second orbit, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে? থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে জাম্প করছে। It emits a photon of wavelength lambda, মানে এখান থেকে যে ওয়েভটা বের হচ্ছে এনার্জি শুড বি ইকুয়াল টু কত হবে? hc/λ। বুঝতে পারছো? এই ল্যাম্ডা ওয়েভলেন্থেও বার করছে। এবার বলছে when it jumps from fourth orbit to third, আবার কোন জায়গায় fourth আছে,
ফোর্থ থেকে যখন থার্ডে অরবাইট করছে মানে জাম্প করছে তখন ওয়েভলেংথ কত হবে? তাহলে এখানে লেংথ কত হবে? হ্যাঁ বুঝতে পারলাম কোশ্চেনটা? তাহলে কোশ্চেনটা কি বুঝতে পেরেছি? বলছে যখন 3 থেকে 2 জাম্প করছে তখন ওয়েভলেংথ যদি ল্যামডা হয় তাহলে এখান থেকে জাম্প করলে ল্যামডা দিয়ে একটা ফর্মুলা আমরা পেলাম না একটু আগে, বামার সিরিজের ফর্মুলা বা যে কোনো একটা ফর্মুলা 1 বাই ল্যামডা ইকুয়াল টু r ইনটু 1 বাই ni স্কয়ার মাইনাস 1 বাই nf স্কয়ার। মনে পড়ছে না? একটা ফর্মুলা আমরা ইউজ করলাম না, 1 বাই ল্যামডা শুড বি ইকুয়াল টু r ইনটু 1 বাই ni স্কয়ার মাইনাস কত ছিল 1 বাই, তাই না? এইটা দিয়ে তো অঙ্ক হবে নাকি রে? এটা দিয়ে তো অঙ্ক হয়ে যাবে, ঠিক বললাম? দেখো তো এটা দিয়ে ফর্মুলা হলো। তাহলে একবার কি হবে, প্রথম কেস ভাবো, প্রথম কেস কি হচ্ছে 2 আর 3, পরের কেস কি হচ্ছে 4 আর 3। এই ল্যামডাটা ল্যামডা বলে দিয়েছে, এই ল্যামডাটা তোমাকে বার করতে হবে, ইকুয়েশন তুলনা করে নাও, বেরিয়ে গেল। তুই কত বললি? না সি, চলো হয়ে গেছে। বুঝতে পারলাম? আগে করেছিস অঙ্কটা? হ্যাঁ আগে করেছিস, এই ফর্মুলাটা দেখো। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার? সমৃদ্ধ হয়েছে? বুঝতে পারলাম? নেক্সট পরের প্রবলেমটা দেখবো একটু, দেখো পরের প্রবলেমটা দেখো একটু। বলছে an electron of a stationary hydrogen atom passes from the fifth energy level to the ground level, বাপরে 5 থেকে গ্রাউন্ডে level. The velocity that the atom acquired as a result of photon emission will be, তাহলে the velocity that the atom acquired, তাহলে যখন 5 থেকে এখানে যাবে তাহলে অ্যাটমটা কত ভেলোসিটি পাবে যাতে করে as a result of photon emission will be, ফোটন এমিশন হবে, তার মানে ভেলোসিটি হবে মানে কি তার এনার্জি হবে, তাই না? এনার্জি দিয়ে ভাবতে পারি আমরা এটাকে। চলো দেখো একবার, তাহলে আমাদের যে এনার্জি গ্যাপটুকু আছে সেই এনার্জি গ্যাপটাকে আমরা কাইনেটিক এনার্জি দিয়ে ফিল করতে পারি, হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা ভেলোসিটিটা সেখান থেকে অ্যাকোয়ার করতে পারি। আরো অনেক ফর্মুলা আছে, যে কোনো একটা উপায় দিয়ে করা যেতে পারে, ঠিক আছে? এখানে কি দিয়ে হয়েছে? আচ্ছা ওয়েভলেংথ ফোটন দিয়েছে, মানে হচ্ছে ওদের ডি ব্রগলি হাইপোথিসিস দিয়ে করেছে, তাও হবে। তাহলে আমরা কি করছি, 5 থেকে 1 এ আসছে বলে ল্যামডাটা বার করে নিলাম 1 বাই ল্যামডা ইকুয়ালস টু এই ফর্মুলা দিয়ে। এবার আমরা কি করছি, ল্যামডা শুড বি ইকুয়াল টু h বাই mv, তাহলে এখান থেকে ভিটাকে বার করে নিচ্ছি, ঠিকই আছে, তা দিয়েও হবে, দুটো দিয়ে হবে। আমি একটু জটিলই চেয়েছিলাম এনার্জি দিয়ে গেলে হতো না অবভিয়াসলি হতো, কিন্তু আমার অনেক জটিল চলে আসতো, বড় টার্ম। এটা আরো দেখছি অনেক ইজি টার্ম দিয়ে আসছে, ভেরি গুড, এটাও হতে পারে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? ক্লিয়ার সবার? তাহলে কোশ্চেন প্রবলেম অনেক রকম হবে, যে কোনো একটা দিয়ে ভাবতে হবে যেটা দিয়ে আমি সহজে অ্যানসারটা করতে পারবো। কোশ্চেনটা বুঝতে পেরেছিস? সলিউশন বুঝতে পেরেছিস? ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা একটু বাড়িতে দেখে নিও, পিডিএফ আমি দিয়ে দিব, হোমওয়ার্কটা একটা নাও, সোজা আছে, বামার সিরিজের ক্ষেত্রে কোশ্চেন আছে, ইজি হবে কোশ্চেনটা, একবার দেখে নাও। যাবি বাড়ি যাবি বাবা, ঠিক আছে? পিডিএফ দিয়ে দিব, তখন একটু করে নিও। এটা সলিউশন দেওয়া আছে। ও এটা লাস্ট কোশ্চেন ছিল, কি বলছে? অফ দ্য লাস্ট ওয়েভলেংথ অফ দ্য লাস্ট লাইন অফ বামার সিরিজ এন্ড দ্য লাস্ট লাইন অফ লিম্যান সিরিজ। লাস্ট লাইন মানে কি হবে বলতো? একদম যেটা শেষে, মানে ইনফিনিটি থেকে যেগুলো আসবে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে একটা তো ইনফিনিটি দুটোর ক্ষেত্রে পেয়ে গেলি, আর লিম্যানের ক্ষেত্রে হবে কি 1, আর বামারের ক্ষেত্রে কত হবে 2। ওখান থেকে কম্পেয়ার করে নিলে পরে আমরা এখান থেকে কম্প্যারিজনটা দিয়ে নেব। কত হবে 1:2? চলো